ভ্রূণীয় অবস্থায় যখন আমরা থাকি তখন কয়েকটা জায়গা থেকে এটা একটু লিখে রাখো, আরবিসি থেকে এটা একটু মনে রাখবা যে আমরা যখন একদম ভ্রূণীয় অবস্থায় থাকি, আমরা যখন ভ্রূণীয় অবস্থায় থাকি তখন হচ্ছে আমাদের কুসুমথলি, ঠিক আছে। ভ্রূণীয় অবস্থায় থাকলে আমাদের হচ্ছে কুসুমথলি, ভ্রূণীয় অবস্থায় যখন আমরা থাকি তখন হচ্ছে কুসুমথলি। কিরে এটা এতটা হয়ে গেছে কেন, থিকনেস বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা যখন ভ্রূণীয় অবস্থায় থাকি তখন হচ্ছে কুসুমথলি, কয়েকটা বিষয় একটু লিখে ফেলো। কুসুমথলি, কুসুমথলি, তারপর হচ্ছে আমাদের যে লিভার, ঠিক আছে। যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি তখন লিভার, তারপর হচ্ছে প্লিহা, ঠিক আছে। লিভার তারপর হচ্ছে প্লিহা, এই জায়গাগুলো থেকেও আরবিসি তৈরি হতে পারে, ঠিক আছে। এই জায়গাগুলো থেকে কি হতে পারে, আরবিসি তৈরি হতে পারে। ওকে, তাহলে আমরা যখন ভ্রূণীয় অবস্থায় থাকি, আমি তো যখন আমরা ভ্রূণীয় অবস্থায় একদম একটা নির্দিষ্ট আমাদের আরবিসি তৈরি করতে পারে, এবং এর হচ্ছে মেরু বা কিছু হ্যাঁ, একটু খেয়াল করো, একটু সবাই একটু মনোযোগ দাও। আমরা যখন ভ্রূণীয় অবস্থায় থাকি, আমরা যখন ভ্রূণীয় অবস্থায় থাকি, ঠিক আছে, প্রথমে হচ্ছে কুসুমথলি, এরপর এবং তারপর একটা নির্দিষ্ট টাইম পর আমাদের যে অস্থিমজ্জাটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে দায়িত্ব নেয়। ওকে, বাস তুমি এই জায়গা এই জিনিসগুলো মনে রাখবা যে কোন হতে পারে, কুসুমথলি থেকে হতে পারে, লিভার, তারপর হচ্ছে প্লিহা থেকে হতে পারে, পরবর্তী থেকে হতে পারে। মানে হচ্ছে গ্র্যানুলোসাইট, গ্র্যানিউলস থাকে, দানা থাকে। ওকে, তো দানাবিহীন হচ্ছে কি কি, মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে। মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট, এই দুইটা হচ্ছে আমাদের দানাবিহীন, আমি প্রথম দিন তোমাকে বলছিলাম। ওকে, তো এখন তোমাকে এই মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট এই বিষয়টা তোমাকে আমি আগে চিত্র থেকে দেখাই, তারপর হচ্ছে তোমাকে হচ্ছে যে আমি বই থেকে দেখাবো। ওকে, তো এটা যদি আমরা চিত্র থেকে দেখি মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইটটা, তাহলে খেয়াল করো এই জায়গায়, এই জায়গায় সুন্দর চিত্র আছে, এটাকে আমি আর চেঞ্জ করি নাই। দেখো মনোসাইট, ঠিক আছে, মনোসাইট, মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট, এই দুইটা মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এক গ্র্যানুলোসাইট, ঠিক আছে, এক গ্র্যানুলোসাইট, ঠিক আছে। মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট, তাহলে তুমি এটা মনে রাখতে হবে কি দিয়ে, লিমন নাকি লিমন, ঠিক আছে। লিম্ফোসাইট আর মনোসাইট, তাই না, সুন্দর করে তোমার মনে রাখতে পারো লিমন দিয়ে, লিমন দিয়ে। এবং হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে, মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। কেন সাউন্ড তো শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, মাদার তেরেসা বলতেছে ভাইয়া আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো। তো আমি তোমাদেরকে বলছি যে একটা কথাই বলছি যে আরবিসি, আরবিসি আমরা পড়ছি কি বোন মেরো বা অস্থিমজ্জা থেকে তৈরি হয়, তাহলে শুধুমাত্র অস্থিমজ্জা না, আরবিসি আরো কয়েকটা জায়গা থেকে আসতে পারে, ঠিক আছে। যখন আমরা ভ্রূণীয় অবস্থায় থাকি, ভ্রূণীয় অবস্থা কি মায়ের পেটে অষ্টম সপ্তাহ পর্যন্ত, আমি তোমাকে বলছি যে মায়ের পেটে অষ্টম সপ্তাহ পর্যন্ত হচ্ছে আমাদের ভ্রূণীয় অবস্থা। আমরা যখন ওই অবস্থায় থাকি তখন সবার প্রথমে হচ্ছে কুসুমথলি, ঠিক আছে, সবার প্রথমে হচ্ছে কুসুমথলি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কুসুমথলি। ওকে, এর পরবর্তীতে হচ্ছে যখন আমরা ভ্রূণীয় দশায় থাকি তার পরবর্তীতে হচ্ছে লিভার এবং প্লিহা, ঠিক আছে। লিভার, প্লিহা হচ্ছে স্প্লিন, আমি এটা পরবর্তী অংশে পড়াবো যে প্লিহা নামে আমাদের যে একটা অঙ্গ থাকে, সেই জায়গাগুলো থেকেও আরবিসি আসতে পারে, ঠিক আছে। সেই জায়গা থেকে আরবিসি আসতে পারে, সেই জায়গা থেকে আরবিসি আসতে পারে। এবং তারপরে, ঠিক আছে, তারপরে একটা নির্দিষ্ট টাইম পর তোমার হচ্ছে বোন মেরু, ওই টাইমটা আমাদের পড়া লাগবে না, ওটা পড়লে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, ঠিক আছে, কারণ ওটা মনে রাখা একটু টাফ, ওটা আমাদের ইন্টারের সিলেবাসে নাই, ঠিক আছে, ইন্টারের সিলেবাসে নাই। তো এই জন্য আমি তোমাদেরকে টাইমটা বলতেছি না, ঠিক আছে, নর্মালি আমি টাইমটা বলতেছি না।
ওকে, তো নরমালি হচ্ছে তোমার বোন মেরুটা হচ্ছে কখন, অস্থিমজ্জাটা কখন আরবিসি তৈরি করার দায়িত্ব নেয়? নরমালি হচ্ছে মায়ের পেটে যখন আনুমানিক 5 থেকে 6 মাস পার হয়ে যায়, মায়ের পেটে যখন বাচ্চাটার 5 থেকে 6 মাস পার হয়ে যায় তখন হচ্ছে বোন মেরু বা হচ্ছে অস্থিমজ্জা এটার দায়িত্ব নেয়। ঠিক আছে, বোন মেরু বা অস্থিমজ্জার দায়িত্ব নেয়। এর আগে ঠিক আছে, এর আগে পর্যন্ত কুসুমথলি। ওকে, এর পরবর্তীতে হচ্ছে যখন আমরা ভ্রূণীয় দশায় থাকি, হ্যাঁ, তাহলে 5 মাস যখন হয়, 5 বা 6 মাস এরকম টাইমের ভিতরে যখন হয় তখন হচ্ছে আমাদের বোন মেরুটা আরবিসি তৈরি করার দায়িত্ব নেয়। তো 5 মাসের আগে বা 6 মাসের আগে ওই টাইমটাতে আমাদের আরবিসি কোথা থেকে তৈরি হয়? কুসুমথলি থেকে তৈরি হতে পারে, লিভার থেকে তৈরি হতে পারে, প্লীহা থেকে তৈরি হতে পারে। ঠিক আছে, কুসুমথলি, তারপর হচ্ছে লিভার বা হচ্ছে প্লীহা, এখান থেকে তৈরি হতে পারে। বুঝছো? এখন তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, এতটুকু তো বুঝছো, এটা তো বুঝছো যে আমরা পড়ছি আরবিসি তৈরি হয় বোন মেরু থেকে, অস্থিমজ্জা থেকে। কিন্তু যখন আমরা মায়ের পেটে থাকি, যখন আমরা মায়ের পেটে ভ্রূণ অবস্থায় থাকি, ঠিক আছে, ভ্রূণ অবস্থায় থাকি তখন প্রাথমিক অবস্থায় কুসুমথলি থেকেও আরবিসি তৈরি হতে পারে, তার পরবর্তীতে লিভার, তারপর প্লীহা, এগুলো থেকেও আরবিসি তৈরি হতে পারে। এবং 5 থেকে 6 মাস একটা টাইম পিরিয়ড, এই টাইমটা যখন হয় তখন অস্থিমজ্জাটা সম্পূর্ণভাবে আরবিসি তৈরির দায়িত্ব নেয়। বুঝছো? বুঝছো কি বলছি? এখন তো ক্লিয়ারলি বুঝতে পারতেছো? ওকে, এবার আসো মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে, মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। তাহলে খেয়াল করো, মনোসাইট, মনো মানে হচ্ছে এক, মনো কথাটার মানে কি? মনো কথাটার মানে হচ্ছে এক। ঠিক আছে, সাইট মানে হচ্ছে কোষ, তাহলে একটা মাত্র কোষ। ঠিক আছে, একটা মাত্র কোষ মনোসাইট। মনোসাইট হচ্ছে একটা মাত্র, আরে আগে আগে তো এটাই পড়াইছি। দেখো আগে কোনটা পড়াইছি, যে আমি আবার যেটা বললাম এটাই বলছি, আর কিছু বলি না, এটাই বলছি যে কুসুমথলি, লিভার এবং হচ্ছে প্লীহা থেকে আমাদের যখন জন্ম, মানে একদম প্রাথমিক অবস্থায় মায়ের পেটে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এখান থেকে আরবিসি আসে। পরবর্তীতে 5 থেকে 6 মাস এই টাইমটা যখন হয়ে যায় তখন বোন মেরু বা হচ্ছে অস্থিমজ্জাটা সম্পূর্ণভাবে দায়িত্ব নেয়। ঠিক আছে, এটাই তো বলছি। বুঝছো? বুঝছো কিনা? দেখো, তাহলে মনোসাইট হচ্ছে একটা মাত্র কোষ, মনো মানে হচ্ছে এক, সাইট মানে হচ্ছে কোষ। তাহলে মনোসাইট মানে হচ্ছে এটা একটা মাত্র কোষ। ঠিক আছে, একটা মাত্র কোষ। ওকে, তো মনোসাইটের যে নিউক্লিয়াসটা, ঠিক আছে, মনোসাইট, দেখো এটা হচ্ছে লিম্ফোসাইট। যদি এটা লিম্ফোসাইট হয়, দেখো লিম্ফোসাইট, এর ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত বড়। লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা কি? অপেক্ষাকৃত বড়। ঠিক আছে, অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস, দেখছো? অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস। ঠিক আছে, আর মনোসাইটের নিউক্লিয়াসটা কেমন জানি একটু ছোট। ঠিক আছে, কেমন জানি একটু ছোট। ঠিক আছে, এটা কেমন জানি একটু ছোট। ঠিক আছে, কেমন জানি ছোট এবং হচ্ছে কিডনি শেপড, কিডনির মতো। এই যে আমি তোমাদেরকে বলছিলাম কিডনির মতো বা ঘোড়ার খুরের মতো, গতকাল ক্লাসে বলতেছিলাম কিডনির মতো বা ঘোড়ার খুরের মতো। ঠিক আছে, কিডনির মতো বা ঘোড়ার খুরের মতো এরকম হয়ে গেছে। ঠিক আছে, কিডনির মতো বা হচ্ছে ঘোড়ার খুরের মতো এরকম হয়ে গেছে। ঠিক আছে, আর লিম্ফোসাইট এরকম। ঠিক আছে, লিম্ফোসাইট এরকম। এটা নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত বড়, লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত বড়। ঠিক আছে, তাহলে তোমরা লিমন দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, লিমন দিয়ে মনে রাখতে পারো, লিমন দিয়ে মনে রাখতে পারো। তাহলে মনোসাইট এবং লিম্ফোসাইটের ভিতরে মেইন পার্থক্য যদি আমি তোমাদেরকে বলি, তাহলে মনোসাইট, খেয়াল করো এই জায়গায় নিউক্লিয়াসটা এরকম হয়ে গেছে, অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াস, অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াস এবং হচ্ছে যে অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াস এবং হচ্ছে যে এটা কিডনি শেপড বা অশ্বক্ষুরের মতো হয়ে গেছে। ঠিক আছে, আর এই জায়গায় লিম্ফোসাইট, ঠিক আছে, লিম্ফোসাইট, এটা নিউক্লিয়াসটা হচ্ছে বড়। ঠিক আছে, লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত বড়। যদি নিউক্লিয়াসটা বড় হয়, খেয়াল করো, নিউক্লিয়াসটা যদি বড় হয় তাহলে সাইটোপ্লাজমটা অল্প হয়ে যাবে, সাইটোপ্লাজমটা অল্প হয়ে যাবে। কারণ একটা কোষে চিন্তা করো, এটা নিউক্লিয়াস, ধরো এটা নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের চারদিকে তো সাইটোপ্লাজম, তাহলে এই নিউক্লিয়াস যদি ছোট হয় তাহলে সাইটোপ্লাজমটা বেশি, সাইটোপ্লাজম বেশি। আবার একটা কোষে যদি নিউক্লিয়াসটা বড় হয় তাহলে সাইটোপ্লাজমটা কি হবে? কম হবে। ঠিক আছে, সাইটোপ্লাজমটা কম হবে। তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো যে লিম্ফোসাইটের ক্ষেত্রে নিউক্লিয়াসটা বড়, তাহলে এই জায়গায় সাইটোপ্লাজমটা কম। বাট মনোসাইটের ক্ষেত্রে নিউক্লিয়াসটা যেহেতু ছোট, তাহলে আশেপাশে যে জায়গাটা এটা একটু বেশি, তাহলে এর সাইটোপ্লাজমটা কি হবে? সাইটোপ্লাজমটা বেশি হবে। ঠিক আছে, সাইটোপ্লাজমটা কি হবে? বেশি হবে। বুঝছো? আচ্ছা,
তাহলে এটা গেল আমাদের মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। আমি সুন্দর করে এখানে দেখাইছি, এটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট, এটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট। মুছে দেই, আবার মুছে দেই। এই যে নিচে এই জায়গায় মানে গোলাকার নিউক্লিয়াস দেখছো, অনেক বড় নিউক্লিয়াস, অনেক বড়। এই যে সম্পূর্ণ অংশটা রঙিন দেখাচ্ছে, অনেক বড় নিউক্লিয়াস, ঠিক আছে, অনেক বড় নিউক্লিয়াস। সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট। লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা বড়। আর মনোসাইট এটা নিউক্লিয়াসটা হচ্ছে এরকম, এরকম হচ্ছে কি কিডনি শেপড এবং ছোট। লিম্ফোসাইটের থেকে নিউক্লিয়াসটা ছোট এবং এখানে অনেকগুলা জায়গা আছে, আশেপাশে জায়গা বেশি, যেহেতু নিউক্লিয়াসটা ছোট, সাইটোপ্লাজম অনেক বেশি জায়গা দখল করে আছে। আর লিম্ফোসাইট আমি তোমাদেরকে প্রথম দিন বলছিলাম লিম্ফ বা হচ্ছে লসিকাতে এটাকে পাওয়া যায়, লিম্ফ বা হচ্ছে লসিকা এটাকে পাওয়া যায়। আর মনোসাইট, মনো মানে হচ্ছে এক, সাইট মানে হচ্ছে কোষ, একটা মাত্র কোষ, ঠিক আছে, একটা মাত্র কোষ, যদি আমি এটা শব্দের অর্থ বলি তোমাকে। ওকে, এবার আসো ওকে, ওকে। তো এখানে ম্যাককর্ন ঠিক করে নাও, লিভারের সাথে হচ্ছে স্প্লিন হবে, লিভারের সাথে স্প্লিন বা হচ্ছে প্লিহা হবে, ঠিক আছে। লিভারের সাথে কি হবে, লিভারের সাথে স্প্লিন বা হচ্ছে প্লিহা হবে। ওকে, তো এটা মনে রাখো যে এখানে শুধু শুধু হচ্ছে যে লিভার হবে না, এর সাথে লিভারের সাথে কি থাকবে, স্প্লিন বা হচ্ছে প্লিহা হবে। এবং এখানে যে টাইম রেঞ্জটা আছে, এখানে যে টাইম রেঞ্জটা তুমি বলছো, এই টাইম রেঞ্জটা হচ্ছে একটু মানে ব্যতিক্রমধর্মী, ঠিক আছে, টাইম রেঞ্জটা হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী। কুসুমথলি থেকে আসলে কতটুকু সময় পর্যন্ত আসে, মেইনলি এটা হচ্ছে 3 থেকে 6 সপ্তাহ, অ্যারাউন্ড 3 to 6 উইকস, ঠিক আছে, 3 থেকে 6 সপ্তাহ এই টাইমটা। এটা লাগবে না, আমি জাস্ট বলতেছি, এটা নোট ডাউন করার দরকার নেই, কারণ এটা মানে এক এক বইতে এক এক রকম, মানে এটা আনুমানিক একটা ধারণা যে 3 থেকে 6 সপ্তাহ এরকম টাইমের ভিতরে তোমার হচ্ছে কি থাকে, তোমার হচ্ছে যে কুসুমথলি থেকে তৈরি হয়, ঠিক আছে, কুসুমথলি থেকে তৈরি হয়। তারপর তোমার 8 মাস, ঠিক আছে, 8 মাস, ঠিক আছে, 8 মাস থেকে 12 মাস এরকম, 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, 8 সপ্তাহ থেকে, যদি মান্থ হিসাব করি তাহলে 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস, সেকেন্ড থেকে থার্ড মান্থ তার হচ্ছে লিভার এবং স্প্লিন দায়িত্ব নেয়, এবং হচ্ছে পঞ্চম মাস, পঞ্চম বা ষষ্ঠ মাস দায়িত্ব নেয়, ঠিক আছে, বোন মেরুটা দায়িত্ব নেয়। হচ্ছে এক এক বইতে বা এক এক জায়গায় একই রকম, ঠিক আছে? এক এক জায়গায় এক এক রকম। এজন্য হচ্ছে যে আমরা কথা বলবো না, আমরা আমরা জাস্ট কথা বলবো হচ্ছে যে কোন কোন জায়গা থেকে তৈরি হয়, তৈরি হয়। আচ্ছা, তো মেইনলি তুমি অটোমেটিকলি মনে রাখো, ঠিক আছে, যে মেইনলি হচ্ছে তোমার 3 মাস, 3 মাস মেইনলি হচ্ছে যে প্রথম 3 আপ টু 3 মান্থস অফ ফিটাল লাইফ, ঠিক আছে। এখানে মেইনলি হচ্ছে ইয়ক স্যাক থেকে তৈরি হয় বা কুসুমথলি থেকে তৈরি হয়, ইয়ক স্যাক, কুসুমথলিকে ইংলিশে বলা হয়। আর 3 মাস পরে গিয়ে তোমার হচ্ছে যে লিভার এবং স্প্লিন থেকে তৈরি হয়, এবং অ্যারাউন্ড 5 to 6 মান্থ এই টাইমটাতে গিয়ে তোমার হচ্ছে বোন মেরু থেকে তৈরি হয়, ঠিক আছে, বোন মেরু থেকে তৈরি হয়। ওকে, প্লিহা এবং হচ্ছে লিভার, ঠিক আছে, লিভার এবং হচ্ছে প্লিহা, বুঝছো, লিভার এবং হচ্ছে প্লিহা। আচ্ছা, ওকে। সাউন্ড কি, সাউন্ড তো শোনা যাওয়ার কথা, আমরা সাউন্ড ঠিক করলাম, বুঝছো, তোমরা বলার পর সেদিন আমি সাউন্ড ঠিক করছি এটা। ওকে, হুম হুম, হ্যাঁ। প্রথম 3 মাস দেখো, খেয়াল করো, প্রথম 3 মাস বললে সেক্ষেত্রে তোমার এক মাসে কত সপ্তাহ হইতে পারে, এক মাসে নর্মালি তোমার 4 সপ্তাহ হয়, তাহলে 2 মাসের ক্ষেত্রে তোমার 8 সপ্তাহ হয়, ঠিক আছে। 2 মাসের ক্ষেত্রে তুমি 8 সপ্তাহ চিন্তা করবা, কারণ 4 সপ্তাহ, 4 7 28 দিন, তাহলে এক মাসে 4 সপ্তাহ, 2 মাসে হচ্ছে 8 সপ্তাহ, 3 মাসে হচ্ছে প্রায় 12 সপ্তাহের মতো, 12 সপ্তাহের মতো, ঠিক আছে। তো তোমার হচ্ছে মেইনলি তুমি এটাই মনে রাখবা যে হচ্ছে যে
3 মাস সময়ের আগ পর্যন্ত, মানে এটা এক এক জার্নালে এক এক রকম তথ্য দিছে, ঠিক আছে। তো নর্মালি তুমি মনে রাখতে হবে যে আপ টু 3 মান্থস এরকম একটা টাইমের ভিতরে তুমি হচ্ছে যে আর ইয়ক স্যাক থেকে পাবা, 3 মান্থের পর থেকে হচ্ছে যে লিভার এবং স্প্লিন থেকে, এরপর অ্যারাউন্ড 5 or 6 মান্থ তুমি হচ্ছে ওখান থেকে পাবা। বাট এটা আসলে এটা আমি আরেকটু দেখে তোমাদেরকে একদম প্রপার ইনফোটা দিব, বাট এটা আমি বিভিন্ন জার্নাল দেখছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য দেওয়া, ঠিক আছে। তো এটা নিয়ে কন্ট্রোভার্সি করে লাভ নাই, ঠিক আছে। এটা আমি তার একবার চেক দিব যে এটা আসলে কোন জায়গা থেকে হয়, বাট তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, বাট তোমাদের মনে রাখতে হবে কি, তোমাদের মনে রাখতে হবে যে কোন কোন জায়গা থেকে আসে। কুসুমথলি, তারপর হচ্ছে লিভার, তারপর হচ্ছে প্লিহা, হচ্ছে যে লিভার এবং স্প্লিন থেকে অ্যারাউন্ড 5 or 6 মান্থ তুমি হচ্ছে পাবা। বুঝছো এটা কে জন্য প্রপার ইনফোটা দিব, বাট এটা আমি বিভিন্ন জার্নাল দেখছি, ওখানে মোটামুটি এক এক জার্নালে মোটামুটি মানে তারা একদম প্রপারলি কোনো কিছু বলে নাই, আনুমানিক একটা ধারণা দিছে, ঠিক আছে, আনুমানিক একটা ধারণা দিছে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো। তোবা মনে হয় কমেন্ট করছিল যে ভাইয়া এটা কি এরকম ছিল নাকি। তোবা তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, এটা এটা মনে হয় তোবা কমেন্ট করছিল যে ভাইয়া 8 সপ্তাহ পর্যন্ত, তুমি কি বুঝতে পারছো? মোটামুটি এটা আসলে প্রপার এক এক জার্নালে এক এক রকম, বাট তুমি জাস্ট এতটুকু মনে রাখবা যে হ্যাঁ বুঝতে পারছো, মোটামুটি এটা আসলে প্রপার এক এক জার্নালে এক এক রকম, বাট তুমি জাস্ট এতটুকু মনে রাখবা যে এই 3টা জায়গা থেকে, ঠিক আছে। এই কুসুমথলি, লিভার, প্লিহা এখান থেকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আসে, এরপর যা হচ্ছে বোন মেরু থেকে, বুঝছো? ওকে, মনোযোগ দাও। তো হ্যাঁ, সাউন্ড এখন ডিস্টার্ব করতেছে না। ওকে, এবার চলো তাহলে এরপর হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল এবং হচ্ছে নিউট্রোফিল, ঠিক আছে। ইউসিনোফিল, বেসোফিল এবং হচ্ছে নিউট্রোফিল, এই 3টা নিয়ে আমরা কথা বলবো, এই 3টা নিয়ে কথা বলবো। তার আগে হচ্ছে যে এই দুটো ক্লিয়ার করে ফেলি, লিম্ফোসাইট এবং হচ্ছে মনোসাইট। ওকে, তাহলে লিম্ফোসাইট এবং মনোসাইট আমরা দেখলাম, লিম্ফোসাইট এবং মনোসাইট আমরা দেখলাম যে এই দুইটা লিমন দিয়ে আমরা মনে রাখবো, একটা নিউক্লিয়াস ছোট, একটা নিউক্লিয়াস হচ্ছে বড়। এবার দেখো এদের যে আয়ুষ্কালটা, এটা একটু মুখস্থ করার মতো জিনিস, এটা আসলে তুমি মুখস্থ করবা যে এদের আয়ুষ্কাল কত, 2 থেকে 5 দিন। মনোসাইটের আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন, এটা একটু মনে রাখবা। আর দেহে 2 থেকে 8% শ্বেতকণিকা হচ্ছে মনোসাইট, দেহে 2 থেকে 8% শ্বেতকণিকা হচ্ছে মনোসাইট। এই ইনফোগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে তোমার মানে এমসিকিউতে আসবে, ঠিক আছে, এমসিকিউতে আসবে। আর এগুলো ফ্যাগোসাইটোসিস, গত ক্লাসে আমি তোমাকে দেখাইছি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু শুধুমাত্র যে নিউট্রোফিল হেল্প করতেছে এরকম না, নিউট্রোফিলের পাশাপাশি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় মনোসাইটটা হেল্প করতেছে, ঠিক আছে, মনোসাইটটা হেল্প করতেছে। এবং মনোসাইটটা স্পেসিফিক্যালি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু হেল্প, মনোসাইট তো হেল্প করতেছে, তারপর তোমার হচ্ছে নিউট্রোফিল হেল্প করতেছে, এরা দুজনই কিন্তু তোমার এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হেল্প করতেছে, বুঝছো? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হেল্প করতেছে। আচ্ছা, এবার আসো লিম্ফোসাইট, ঠিক আছে, এবার আসো লিম্ফোসাইট। তাহলে লিম্ফোসাইট নিয়ে আমি একটু তোমাদেরকে দেখাইলাম যে এটার বড় আকৃতির নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, বড় আকৃতির নিউক্লিয়াস থাকে। বড় আকৃতির নিউক্লিয়াস থাকলে তোমার কি হবে, বড় আকৃতির নিউক্লিয়াস থাকলে তোমার আশেপাশে সাইটোপ্লাজমটা এটা কম হয়ে যাবে, ঠিক আছে, এদের সাইটোপ্লাজমটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে, এটা তুমি মনে রাখবা। আর লিম্ফোসাইটের আয়ুষ্কালটা একটু পড়বা। দেখো আমি তোমাদেরকে বারবার বলি, এইচএসসি পরীক্ষাতে এবং হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে দুই জায়গাতেই বায়োলজিতে ভালো করতে গেলে মেইন বইটা তোমাকে পড়তে হবে। এজন্য যত স্লাইড বা যেসব জিনিসপত্র আছে এগুলা বাদ দিয়ে তুমি হচ্ছে মেইন বইটা পড়বা, ঠিক আছে। স্লাইডে অনেক কিছু আছে, অনেক ইনফরমেশন মিস থাকে, এবং অনেক জিনিস থাকে যেগুলো তোমার ব্রেনকে কিল করে। যেমন তোমার কাছে মনে হবে যে কিছু কিছু তথ্য দেওয়া আছে স্লাইডে, যে আমি গুগল থেকে একটা স্লাইড নামাইলাম, সেখানে কিছু কিছু টার্ম দেওয়া আছে যেগুলো আমি জীবনেও শুনি নাই, তখন তোমার মাথায় এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করবে। এই জন্য আমি সবসময় প্রিফার করি হচ্ছে মেইন বই থেকে পড়তে। কারণ এখন তোমরা যা পড়তেছো, আরবিসি, ডাব্লিউবিসি যা পড়তেছো, তুমি মেডিকেলে গিয়ে অনেক বিস্তারিত পড়বা, অনেক কিছু আছে, আমরা তো অনেক কম পড়ি, অনেক কিছু আছে, বাট সেই বিষয়গুলো তোমার এই লেভেলে দরকার নাই। এজন্য আমি সবসময় তোমাদেরকে বলি হচ্ছে মেইন বইটা ভালো মতো পড়বা, ঠিক আছে, মেইন বইটা ভালো মতো পড়বা। মেইন বইটা ভালো মতো পড়লে কি হবে, তোমার যা যা লাগবে তোমার মেইন পরীক্ষার জন্য, এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য তোমার ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে বেশি জানার দরকার নাই। আমি তোমাদেরকে বারবার বলি যে
অনেকেই আছে মাঝে মাঝে কমেন্ট, মাঝে মাঝে হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় দেখবা বিভিন্ন গ্রুপে যে তারা হচ্ছে যে কমেন্ট করে যে ভাই মানে এক্সট্রা ইনফো এই সেই হাবি যাবি। দেখো এক্সট্রা ইনফো যদি তুমি শেষ করতে চাও তাহলে কোনো এক্সট্রা ইনফো কোনো শেষ নাই, বাট তোমার বইতে আজমি স্যারের বইতে যা আছে এর বাইরে তেমন কোনো কিছু লাগবে না। তাও আমি তোমাদেরকে ক্লাস শেষে আলিম স্যারের এক্সট্রা ইনফো পড়াবো, বাট আজমি স্যারের বইতে যা আছে এই লাইনের বাইরে কিছুই লাগবে না, বুঝছো? মনে থাকবে। এই জন্য মেন বই পড়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেন বই পড়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি তোমাদেরকে মেন বই পড়াই, ঠিক আছে? মেন বই পড়ানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাইরে অনেক তথ্য আছে, দেখো এই আরবিসি ডাব্লিউবিসি নিয়ে হাজার হাজার রোগ আছে, কিন্তু এগুলো তোমার পড়া লাগবে না, তোমার বইতে যা আছে শুধুমাত্র তাই পড়বা, ঠিক আছে? এগুলো পড়ার জন্য সারা জীবন বাকি আছে, সারা জীবন পড়ে আছে। ওকে, তারপর দেখো এখন লিম্ফোসাইটটা কয়দিন বাঁচে এটা তোমাকে পড়তে হবে, এবং লিম্ফোসাইটটা 3 ধরনের। মেইন বইটা পড়বা, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়ে ভালো করবা। বেশি স্লাইড পড়তে গেলে, এটা পড়তে গেলে, ওটা পড়তে গেলে আসলে পুরো পড়াশোনাই হবে না, এবং তুমি মেইন পরীক্ষাতে খারাপ করবা, ঠিক আছে? এই জন্য সবসময় চেষ্টা করবা মেইন বই পড়তে। দেখো তাহলে লিম্ফোসাইট হচ্ছে 3 ধরনের হয় মেইনলি, ঠিক আছে? লিম্ফোসাইট হচ্ছে 3 ধরনের হয়, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং হচ্ছে এনকে সেল বা হচ্ছে ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে? এনকে সেল বা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। তাহলে বলো আমার সাথে সাথে বলো প্লিহা কি? প্লিহা কি? আমি তোমাদেরকে একটু একটু এই প্লিহাটা হচ্ছে আমাদের লিম্ফ বা হচ্ছে লসিকাতে আছে। আচ্ছা তাও আমি একটু বলি, আমাদের দেখ খেয়াল করো এই জায়গায়, আমাদের দেহের এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় পাকস্থলী, তো এই জায়গায় তো পাকস্থলী, পাকস্থলীর বাম পাশে এই জায়গায় আমাকে দেখতেছো, আমার দেহের এই জায়গায় হচ্ছে একটা তোমার হচ্ছে যে একটা অঙ্গ থাকে, একটা অঙ্গ থাকে, আমি তোমাদেরকে পড়াবো। আমাদের এই জায়গায় একটা অঙ্গ থাকে যেটা লসিকা তন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এটাকে বলা হচ্ছে প্লিহা, ঠিক আছে? আমাদের এই জায়গায় একটা অঙ্গ থাকে, আমি তোমাদেরকে পড়াবো, এটা নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? তো মন খারাপ করার কোনো কারণ নাই, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা পড়াবো। হুম, অঙ্গ থাকে, একটা অঙ্গ থাকে, আমি তোমাদেরকে পড়াবো। আমাদের এই জায়গায় একটা অঙ্গ থাকে যেটা লসিকা তন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, ওকে, বলা হচ্ছে প্লিহা, ঠিক আছে? আমাদের এই জায়গায় একটা অঙ্গ থাকে, আমি তোমাদেরকে পড়াবো, এটা নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? তো মন খারাপ করে। ওকে, তাহলে এখানে আমাদের 3টা অংশ থাকে, ঠিক আছে? আমাদের 3টা অংশ থাকে। আহ হুম হুম, ওকে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে, আসো, ওকে থাকো, দেখো খেয়াল করো, তাহলে টি কোষ বা হচ্ছে টি লিম্ফোসাইটস, ঠিক আছে? এখন খেয়াল করো এই এখানে একটা জিনিস তোমার বুঝার আছে, টি সেল, টি কোষ বা হচ্ছে টি লিম্ফোসাইটস, ঠিক আছে? একটু খেয়াল করো, তাহলে এখানে টি বলতে আসলে কাকে বোঝায়? এখানে মিন মঞ্জুরা কমেন্ট করছে যে টি বলতে কি বোঝায়? টি বলতে মেনলি বোঝা হচ্ছে থাইমাসকে, ঠিক আছে? টি বলতে মেনলি এখানে বোঝাচ্ছে হচ্ছে থাইমাসকে, থাইমাস গ্রন্থিকে। টি বলতে মেনলি এখানে তোমার থাইমাস গ্রন্থিকে বোঝাচ্ছে, থাইমাস গ্রন্থিকে বোঝাচ্ছে। টি বলতে মেনলি এখানে থাইমাস গ্রন্থিকে বোঝাচ্ছে। ওকে, এখন খেয়াল করো এই জায়গায় একটা বিষয়, যে প্রথম যে টি লিম্ফোসাইটস, যেটাকে আমরা আমরা টি লিম্ফোসাইটস বলতেছি, ঠিক আছে? যেটাকে আমরা কি বলতেছি, ধরো টি লিম্ফোসাইটস, ঠিক আছে? টি লিম্ফোসাইটস, টি লিম্ফোসাইট যেটাকে আমি বলতেছি টি লিম্ফোসাইটস, ঠিক আছে? যেটাকে আমি টি লিম্ফোসাইটস বলতেছি, একটা ধরনের লিম্ফোসাইটস। তো এইটা মেইনলি তোমার হচ্ছে বোন মেরো থেকে আসে, ঠিক আছে? বোন মেরো বা হচ্ছে অস্থিমজ্জা থেকে আসে। তো এইটা মেইনলি তোমার হচ্ছে যে বোন মেরো বা হচ্ছে অস্থিমজ্জা থেকে আসে, ঠিক আছে? তো এটার ভিতরে ধরো লাল লাল বোন মেরো, ঠিক আছে? লাল লাল বোন মেরো, এখান থেকে আমার আসতেছে হচ্ছে তোমার প্রথম টি লিম্ফোসাইটটা, ঠিক আছে? টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট মানে ধরো টি লিম্ফোসাইট, এবং যখন প্রথম তৈরি হয় টি লিম্ফোসাইটটা, যখন প্রথম তৈরি হয় তখন এটা ইনমেচিউর অবস্থায় থাকে, তখন সেটা কি অবস্থা থাকে? ইনমেচিউর, ঠিক আছে? ইনমেচিউর বা অপরিণত অবস্থায় থাকে, ঠিক আছে? ইনমেচিউর বা অপরিণত অবস্থায় থাকে। টি লিম্ফোসাইটটা যখন প্রথমে আমাদের বোন ম্যারো থেকে তৈরি হয়, অস্থিমজ্জা থেকে তৈরি হয়, তখন এটা ইনমেচিউর বা অপরিণত অবস্থায় থাকে, ঠিক আছে? অপরিণত অবস্থায় থাকে। এবং এই টি লিম্ফোসাইটসটা তখন পরিণত হয় কোথায়? পরিণত হয় একটা গ্রন্থিতে, যেটার নাম হচ্ছে থাইমাস গ্রন্থি,
থাইমাস গ্রন্থি। ঠিক আছে, আমাদের দেহে একটা গ্রন্থি থাকে যেটাকে বলা হয় থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি, এই থাইমাস গ্রন্থিতে হচ্ছে টি লিম্ফোসাইটসটা ম্যাচিউর হয়। ঠিক আছে, টি লিম্ফোসাইটটা কি হয়, টি লিম্ফোসাইটটা থাইমাসে কি হয়, ম্যাচিউর হয়। ম্যাচিউর বা হচ্ছে পরিণত হয়, ম্যাচিউর বা হচ্ছে পরিণত হয়, কি হয়, ম্যাচিউর বা হচ্ছে পরিণত হয়। তাহলে আমাদের টি লিম্ফোসাইটসটা প্রথমে তৈরি হচ্ছে কোন জায়গা থেকে, টি লিম্ফোসাইটসটা প্রথমে তৈরি হচ্ছে কোন জায়গা থেকে, প্রথমে তৈরি হচ্ছে কোন জায়গা থেকে, প্রথমে তৈরি হচ্ছে আমাদের ইনমেচুর বা অপরিণত অবস্থায় আমাদের বোন ম্যারো বা অস্থি মজ্জা থেকে তৈরি হচ্ছে। এবং এটা তৈরি হওয়ার পর, এটা অপরিণত অবস্থায় তৈরি হওয়ার পর, অপরিণত অবস্থায় অপরিণত অবস্থায় তৈরি হওয়ার পর এগুলা পরিপক্ক হয় কোথায়, পরিপক্ক হয় হচ্ছে থাইমাস গ্রন্থিতে। ঠিক আছে, থাইমাস গ্রন্থিতে পরিপক্ক হয়। ঠিক আছে, থাইমাস গ্রন্থিতে পরিপক্ক হয় বা ম্যাচিউর হয়। ঠিক আছে, আর অপরিণত টি লিম্ফোসাইটস এটাকে এটাকেই আমাদের বইতে লেখছে হচ্ছে থাইমোসাইটস। ঠিক আছে, আমাদের বইতে যে থাইমোসাইটস কথাটা লেখছে, থাইমোসাইটস, থাইমোসাইটস আমাদের বইতে যে থাইমোসাইটস কথাটা লিখছে, থাইমোসাইটস কথাটা লিখছে, এটা হচ্ছে আমাদের ইমমেচিউর টি সেল। ঠিক আছে, ইমমেচিউর টি সেল এটাকে বলা হয় হচ্ছে থাইমোসাইটস। ইমমেচিউর টি সেল এটাকে বলা হয় হচ্ছে থাইমোসাইটস। ঠিক আছে, তাহলে আমাদের বোন ম্যারো থেকে প্রথম হচ্ছে ইমমেচিউর টি সেল তৈরি হচ্ছে। ঠিক আছে, ইমমেচিউর টি সেল তৈরি হচ্ছে, এই ইমমেচিউর টি সেলটাকে আমরা বলতেছি হচ্ছে থাইমোসাইটস। ঠিক আছে, থাইমোসাইটস যেটা আমাদের বইতে দেওয়া। দেন এই ইমমেচিউর টি সেলটা আমাদের থাইমাস গ্রন্থি নামে আমাদের দেহে একটা গ্রন্থি আছে, আমি তোমাদেরকে দেখাবো, সেই জায়গায় পরিপক্ক বা হচ্ছে ম্যাচিউর হচ্ছে। এবার চলো আমরা থাইমাস গ্রন্থিটা দেখি, আমাদের বডিতে যে থাইমাস গ্রন্থিটা থাকে এটার মধ্যে দেখি। দেখো এই জায়গায় আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে থাইমাস। ঠিক আছে, আমাদের দেহের থাইমাস গ্রন্থি। দেখো এই জায়গায় আমাদের দেহে কি দেখাইছে, থাইমাস গ্রন্থি দেখাইছে। এই জায়গায় দেখাইছে হচ্ছে থাইমাস, এই যে থাইমাস গ্রন্থি। দেখো আমাদের দুইটা ফুসফুস, এই দুই জায়গায় দুইটা ফুস, দেখছো এই যে এটা একটা ফুসফুস। ঠিক আছে, আমাদের দেহে এটা একটা ফুসফুস, এটা একটা ফুসফুস, আর নিচে এই জায়গায় আমার হার্ট অবস্থান করতেছে, তাই না, আমাদের হার্ট অবস্থান করতেছে নিচে এই জায়গায় আমাদের হার্ট বা হৃৎপিণ্ড থাকে, হার্ট বা হৃৎপিণ্ড থাকে। এই জায়গাকে ডায়াফ্রাম। ঠিক আছে, এই জায়গায় ডায়াফ্রাম। ঠিক আছে, এই যে এই জায়গায় স্প্লিন বা প্লিহা, দেখছো এই জায়গায় স্প্লিন বা হচ্ছে প্লিহা, স্প্লিন বা হচ্ছে প্লিহা, এই জায়গায় স্প্লিন বা প্লিহা। আমি যে একটু আগে তোমাদেরকে দেখালাম আমাদের এই জায়গায় স্প্লিন বা প্লিহা থাকে। তো এই খেয়াল করো, এই জায়গায় হৃৎপিণ্ড। ঠিক আছে, এই জায়গায় হৃৎপিণ্ড, এই জায়গায় হৃৎপিণ্ড, আর এই দুই জায়গায় দুটা ফুসফুস। ঠিক আছে, ফুসফুস। তো এদের এই জায়গায় এখানে একটা গ্রন্থি থাকে যেটাকে বলা হয় থাইমাস গ্রন্থি। ঠিক আছে, থাইমাস গ্রন্থি। তো থাইমাস গ্রন্থিটা হচ্ছে তোমার নর্মালি যখন জন্মের সময় থাকতেছে, নর্মালি থাকতেছে, বাট যখন বৃদ্ধ হয়, মানে মানুষের যখন বয়স বাড়ে, ঠিক আছে, মানুষের যখন বয়স বাড়ে বা একটা মানুষ যখন বয়সন্ধিকালে পৌঁছায়, ঠিক আছে, ওই টাইমটা থেকে বা মানুষের যখন মানে জন্মের পর থেকে আস্তে আস্তে হচ্ছে এই থাইমাস গ্রন্থি যেটা আছে এটা আসলে মানে ছোট হইতে শুরু করে, এটা ছোট হইতে শুরু করে। এবং এই থাইমাস গ্রন্থিটা আস্তে আস্তে ফ্যাট জমে যায় বা চর্বি জমে যায়, বুঝছো, এই থাইমাস গ্রন্থিটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, এই থাইমাস গ্রন্থিতে আস্তে আস্তে ফ্যাট বা হচ্ছে চর্বি জমা হতে থাকে। ওকে, তো এখানে মেইন যে কনসার্ন, মেইন যে ইস্যুটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে আমার টি লিম্ফোসাইটস, যেটা আমি বললাম টি লিম্ফোসাইটস। ঠিক আছে, আমাদের টি লিম্ফোসাইটস যেটা কোথা থেকে তৈরি হলো, টি লিম্ফোসাইটস যেটা ইমমেচিউর, এই যে বোন ম্যারো থেকে আসলো, বোন ম্যারো থেকে আসলো হচ্ছে থাইমোসাইটস। ঠিক আছে, থাইমোসাইটস, থাইমোসাইটস। তাহলে থাইমোসাইটসটা আসলে কি মেইনলি, থাইমোসাইট হচ্ছে ইমমেচিউর টি সেল। থাইমোসাইটসটা হচ্ছে মেইনলি আমাদের ইমমেচিউর টি সেল। এই ইমমেচিউর টি সেলটা যখন আমাদের এই বোন ম্যারো থেকে আসলো তখন এটা পরিণত হচ্ছে কোথায়, পরিণত হচ্ছে হচ্ছে আমাদের থাইমাসে, থাইমাসে গিয়ে পরিণত হচ্ছে। ঠিক আছে, থাইমাসে গিয়ে ম্যাচুরেশন হচ্ছে, ম্যাচুরেশন হচ্ছে, থাইমাসে কি হচ্ছে, ম্যাচুরেশন হচ্ছে, ম্যাচুরেশন। তাহলে থাইমাসে গিয়ে তার কি হচ্ছে, ম্যাচুরেশন হচ্ছে। ঠিক আছে, এটাকে থাইমিক এডুকেশন বলে, ওটা লাগবে না। ঠিক আছে, যা তুমি মনে রাখো, এত কিছু দরকার নাই। অনেক কথা আছে যেগুলো মেডিকেল সায়েন্সে আছে, কিন্তু তোমাদের এই লেভেলের দরকার নাই, তো ওগুলো আমরা বলবো না। যে তাহলে থাইমোসাইটস যেটা আছে, যেটা বোন ম্যারো থেকে আসছে, যেটা হচ্ছে ইমমেচিউর টি সেল। এই ইমমেচিউর টি সেলটা পরবর্তীতে গিয়ে থাইমাসে গিয়ে, এই থাইমাস এই অঙ্গে গিয়ে, এই গ্রন্থিতে গিয়ে তার সে পরিপক্ক হচ্ছে, সে ম্যাচিউর হচ্ছে। ঠিক আছে, ম্যাচিউর হচ্ছে। এখানে টি দ্বারা মেইনলি কাকে বোঝাচ্ছে, টি দ্বারা মেইনলি হচ্ছে আমাদের থাইমাসকে বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে টি দ্বারা মেইনলি কাকে বোঝাচ্ছে, টি দ্বারা মেইনলি হচ্ছে আমাদের থাইমাসকে বোঝাচ্ছে। বুঝছো, টি দ্বারা মেইনলি কাকে বোঝাচ্ছে, টি দ্বারা মেইনলি বোঝাচ্ছে হচ্ছে থাইমাসকে। লিম্ফ নোড, লিম্ফ নোড এগুলা। ঠিক আছে, লিম্ফ নোড দেখাইছে এই জায়গায়।
এগুলো আমি পড়াবো, ঠিক আছে, লিম্ফ নোড আমি পড়াবো, ঠিক আছে, লিম্ফ নোড আমি পড়াবো, বুঝছো ইমরান, লিম্ফ নোড আমি পড়াবো, ঠিক আছে, এগুলো আমি পড়াবো, এগুলো নিয়ে মন খারাপ কর মানে এখনই করিও না, আমরা পড়াবো এটা। হ্যাঁ, টি বলতে মেইনলি থাইমাস বোঝায়, হ্যাঁ ম্যাক না, হ্যাঁ ঠিক আছে, টি বলতে মেইনলি থাইমাসকে বোঝায়। ওকে, তাহলে এটা হচ্ছে এই যে থাইমাস গ্রন্থির থাইমোসাইটস। তাহলে থাইমোসাইটস তুমি বুঝতে পারছো, থাইমোসাইটস আমরা কোথা থেকে আসলো, থাইমোসাইট হচ্ছে ইমমেচিউর টি সেল যেগুলো বোন ম্যারো থেকে আসে, ঠিক আছে। দেন এই থাইমোসাইটসটা ম্যাচুরেশন হয় বা পরিবর্তিত হয় কোথায়, থাইমাস গ্রন্থিতে, থাইমাস গ্রন্থিতে পরিবর্তিত হয়। এটা ক্লিয়ার কিনা, এটা একটা ভালো ভালো একটা তথ্য ছিল, বুঝতে পারছো কিনা, যে প্রাথমিক অবস্থায় আমার বোন মেরো বা অস্থি মজ্জা থেকে কি তৈরি হচ্ছে, ইমমেচিউর বা হচ্ছে অপরিণত টি সেল, অপরিণত টি কোষ তৈরি হচ্ছে। এই অপরিণত টি কোষকে আমি বলতেছি হচ্ছে থাইমোসাইটস, থাইমোসাইটস। দেন এই থাইমোসাইটসটা বোন মেরো থেকে তৈরি হওয়ার পর সে কোথায় আসতেছে, থাইমাস গ্রন্থিতে আসতেছে, থাইমাস গ্রন্থিতে আসতেছে, বুঝছো। তাহলে থাইমাস গ্রন্থিতে যখন আসতেছে তখন সে মানে হচ্ছে তোমার পরিণত টি সেল হচ্ছে, পরিণত টি সেল বা পরিণত টি কোষ বা হচ্ছে পরিণত টি লিম্ফোসাইটস হচ্ছে, বুঝছো কিনা। এখানে জাস্ট লিখে দিছে যে এগুলো থাইমাস গ্রন্থির থাইমোসাইটস থেকে সৃষ্টি হয়, কিন্তু থাইমোসাইট জিনিসটা কি এটা তোমাকে বুঝাইতে হবে, যে প্রথমে অস্থিমজ্জার ভিতরে আমাদের অপরিণত টি কোষ থাকে, এই অপরিণত টি কোষ তৈরি হয় অস্থিমজ্জার ভিতরে, ইমমেচিউর টি সেল, অপরিণত টি কোষ। দেন ওই অপরিণত টি কোষটাকে আমরা বলতেছি হচ্ছে থাইমোসাইটস। দেন এই থাইমোসাইটসটা আসছে হচ্ছে থাইমাস গ্রন্থিতে, থাইমাস গ্রন্থিতে আসার পর, থাইমাস গ্রন্থিতে আসার পর, থাইমাস গ্রন্থিতে আসার পর সে হচ্ছে ম্যাচিউর বা হচ্ছে পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হওয়ার পর সে পরিপক্ক টি কোষে পরিণত হচ্ছে, ঠিক আছে, পরিপক্ক টি কোষে পরিণত হচ্ছে। ক্লিয়ার কিনা, সবাই একটু বলো ক্লিয়ার কিনা, পরিপক্ক টি কোষে পরিণত হচ্ছে, ঠিক আছে। এই পরিপক্ক টি কোষে যখন পরিণত হচ্ছে, ঠিক আছে, পরিপক্ক টি কোষে যখন পরিণত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের সেই টি কোষ বা হচ্ছে টি লিম্ফোসাইটস, ঠিক আছে। এবং এগুলা হ্যাঁ ইমরান তুমি কি বুঝতে পারছো, বাকিরা বুঝতে পারছো কিনা বলো, 14 জন লাইভে আছো, না বুঝলে বলবা, দেখো না বুঝলে বারবার বলবা, আমি বারবার রিপিট করব, কোনো সমস্যা নাই। তাহলে এগুলো হচ্ছে ইমিউনিটি, আমাদের চ্যাপ্টার 10 আছে ইমিউনিটি, এটা আমরা পড়াবো যে ইমিউনিটিতে এই টি কোষ বা হচ্ছে টি লিম্ফোসাইটস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন দেখো বি কোষ বা হচ্ছে বি লিম্ফোসাইটস, ঠিক আছে, বি লিম্ফোসাইট, টি বলতে আমরা কি বোঝাচ্ছিলাম, থাইমাস, তাই না, টি বলতে আমরা বোঝাচ্ছিলাম হচ্ছে থাইমাস, টি বলতে মেইনলি বোঝাচ্ছিলাম হচ্ছে থাইমাস, আর বি কোষ বা বি লিম্ফোসাইট, বি বলতে মেইনলি আমরা এখানে বুঝবো হচ্ছে বোন মেরো, বি বলতে মেইনলি আমরা এখানে বুঝবো হচ্ছে বোন মেরো। তাহলে বি কোষ বলতে এখানে আমাদের মেইনলি কোনটা বোঝাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বি কোষ বলতে মেইনলি আমাদের বোঝাচ্ছে হচ্ছে বোন মেরো, ঠিক আছে, বোন মেরো। তাহলে এগুলো তৈরি হবে কই থেকে, এই হেমাটোপয়েটিক মাতৃকোষ, যে হেমাটোপয়েটিক স্টেম সেল, এইচএসসি, এইচএসসি মানে কি, এইচএসসি কিন্তু হায়ার সেকেন্ডারি এরকম কিছু না, ঠিক আছে, এইচএসসি, এসতে হচ্ছে হেমাটোপয়েটিক, এসতে হচ্ছে হেমাটোপোইয়েটিক, পোইয়েটিক, পোইয়েটিক, হেমাটোপয়েটিক, আই সি হবে, ঠিক আছে, সি হবে, লিখে নিও, হেমাটোপয়েটিক স্টেম সেল, হেমাটোপয়েটিক স্টেম সেল। তাহলে এইচএসসি বলতে মেইনলি বোঝাচ্ছে হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল, ঠিক আছে, হেমাটোপয়েটিক স্টেম সেল সেখান থেকে। তাহলে বি বলতে এখানে মেইনলি কাকে বোঝাচ্ছে, বি বলতে আমাদের মেইনলি বোঝাচ্ছে হচ্ছে বি বলতে আমাদের মেইনলি বোঝাচ্ছে হচ্ছে কাকে, বি বলতে মেইনলি আমরা বোঝাচ্ছে হচ্ছে বোন মেরোকে, বি বলতে মেইনলি বোঝাচ্ছে হচ্ছে বোন মেরোকে। ওকে, তারপর দেখো এনকে সেল বা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। তাহলে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল এটা এক ধরনের লিম্ফোসাইটস। মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টার একটা ক্লাস আছে যেটা আমি নিয়েছিলাম প্রয়াসে, মেডিকেল কোর্সে আমি একটা ক্লাস নিয়েছিলাম, এটা ইউটিউবে আছে, প্রায় 3 ঘন্টা 38 মিনিটের ক্লাস। ওটা দেখলে তুমি এই লিম্ফোসাইটের এই বিভিন্ন ভেরিয়েন্টগুলো আরো ক্লিয়ার হবা। বাট তোমাদের যখন ওই চ্যাপ্টারগুলো লাগবে দেন আমি ওই চ্যাপ্টারগুলো পড়াবো, আমরা যাই পড়ে না কেন ওই চ্যাপ্টারটা পড়াবো। আর কারো যদি মনে হয় যে ভাই প্রতিরক্ষা চ্যাপ্টারটা আমি আবার পড়বো, এখনই পড়বো, তাহলে তুমি ইউটিউবে যাবা, মানবদেহের প্রতিরক্ষা ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা, এই ক্লাসটা পাবা। ওকে, তো এখন দেখো এই এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার কোষ, এটাও এক ধরনের বিশেষ শ্বেত রক্তকণিকা, স্পেশালি বলতে গেলে এটা এক ধরনের লিম্ফোসাইটস, ঠিক আছে। এবং এই এনকে সেলটার কাজ কি, এনকে সেলটা কি করে, এনকে সেলটা মেইনলি কি কাজ করে, এই এনকে সেলটা লিখে রাখো, এনকে সেলটা হচ্ছে টিউমার বা হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষ। দেখো প্রথমে হচ্ছে যে মেইনলি লিখবা হচ্ছে যে টিউমার বা ক্যান্সার, ওটা না লিখে তুমি লেখা হচ্ছে যে এটা প্রথম কাজ হচ্ছে যে ভাইরাস আক্রান্ত কোষ, ভাইরাস আক্রান্ত কোষ, দাপে দাপে আসো, ভাইরাস আক্রান্ত কোষ এবং হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত কোষ, ঠিক আছে। টিউমার না লেখে আমরা ক্যান্সার আক্রান্ত কোষই লিখি, একই জিনিসই বোঝায়,
ক্যান্সার আক্রান্ত কোষ, ঠিক আছে। তাহলে এই এনকে সেলটা মেইনলি কাকে ধ্বংস করবে? এই এনকে সেলটা মেইনলি হচ্ছে তোমার ধ্বংস করবে হচ্ছে এনকে সেলটা, এই শ্বেত রক্তকণিকাটা মেইনলি হচ্ছে তোমার ভাইরাস আক্রান্ত কোষ, ভাইরাস আক্রান্ত কোষ বা হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষ, ঠিক আছে। ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে, প্রাকৃতিক মারণ কোষ, ঠিক আছে। ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, কিলার মানে হচ্ছে মারণ। তাহলে এমন এক ধরনের কোষ যেটা হচ্ছে প্রাকৃতিক ভাবে মারণ বা মানে নর্মালি তোমার যে কোনো কোষ, যে কোনো ক্যান্সার আক্রান্ত কোষ, যে কোনো ক্যান্সার আক্রান্ত কোষ বা ভাইরাস আক্রান্ত কোষকে মারতে হেল্প করে, মারতে হেল্প করে, ন্যাচারাল কিলার সেল। ওকে, এবং এটা অনাক্রম্যতা, অনাক্রম্যতা মানে হচ্ছে ইমিউনিটি, ঠিক আছে। অনাক্রম্যতা মানে কি? অনাক্রম্যতা মানে হচ্ছে ইমিউনিটি, এবং এখানে বলতেছে যে এটা অনাক্রম্যতার জন্য বিপজ্জনক, ঠিক আছে, মানে হচ্ছে ইমিউনিটির জন্য বিপজ্জনক। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা অনাক্রম্যতার জন্য বিপজ্জনক, ঠিক আছে। কারণ হচ্ছে যে এখানে মেইন কজ হচ্ছে যে এখানে তোমার এরা খুব বেশি পরিমাণে ইনফ্লামেশন বা হচ্ছে প্রদাহ করতে পারে, ঠিক আছে। এই এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল এরা হচ্ছে যে তোমার অনেক বেশি পরিমাণে হচ্ছে তোমার প্রদাহ বা ইনফ্লামেশন। এখন ইনফ্লামেশন বা প্রদাহ জিনিসটা কি, এটা ওই প্রতিরক্ষা চ্যাপ্টারে অনেক ভালো মতো আমরা পড়বো। মেইন কথা হচ্ছে ধরো একটা জায়গায় জীবাণু অ্যাটাক করে বা আমাদের কোনো একটা লাল ফুলে যাবে, কথা হচ্ছে আমাদের বডি একটা প্রতিক্রিয়া একটা প্রতিরক্ষা তোমাদেরকে দেখাবে, ওই জায়গাটা লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে, এই সম্মিলিত হচ্ছে। তো ওই আমাদের যে এনকে সেলটা আছে এরা কিন্তু অধিক বেশি পরিমাণে তোমার প্রদাহ করতে পারে, এবং বেশি পরিমাণ প্রদাহ করলে অনেক সময় দেখা যায় যে টিস্যু ড্যামেজ করে ফেলতে পারে। মানে আমাদের দেহের যে আমাদের টিস্যুগুলো আছে, ঠিক আছে, কোষ বা টিস্যুগুলো আছে, এই জায়গায় তোমার ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। তো এই জন্য যদি বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলে তাহলে একটা সময় দেখা যাবে যে আমার সেই অঙ্গটাই নষ্ট হয়ে গেল, ঠিক আছে, আমাদের সেই অঙ্গটাই নষ্ট হয়ে গেল বা আমাদের দেহের নিজস্ব অনেক ক্ষতি হইলো, ঠিক আছে। তো এই জন্য বলে যে এটা মাঝে মাঝে ইমিউনিটির জন্য বিপজ্জনক, ঠিক আছে, ইমিউনিটি বা প্রদাহের জন্য বিপজ্জনক। ইমিউনিটি বা প্রদাহ, ইমিউনিটি বা হচ্ছে তোমার হচ্ছে যে অনাক্রম্য তন্ত্র বা অনাক্রম্যতা। অনাক্রম্যতা বলতে মেইনলি বোঝা হচ্ছে ইমিউনিটি, ঠিক আছে, ইমিউনিটি। আর প্রদাহ মানে হচ্ছে ইনফ্লামেশন, ঠিক আছে। ইমিউনিটির বাংলায় হচ্ছে অনাক্রম্য তন্ত্র বা অনাক্রম্যতা। দেহকে কেউ আক্রমণ করতে না পারে, ঠিক আছে, এটা হচ্ছে মেনলি তোমার অনাক্রম্যতা, ঠিক আছে। আর প্রদাহ বলতে বোঝায় হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ। তোমার শরীরে কোনো জীবাণু অ্যাটাক করলো বা তোমার শরীরে কোনো একটা ইনজুরি হইলো, জীবাণু অ্যাটাক করলো বা তোমার শরীরে একটা ইনজুরি হইলো, তোমার বডি একটা রেসপন্স দেখাবে, তোমার বডি সেটাকে প্রিভেন্ট করে ট্রাই করবে, এটাই হচ্ছে ইনফ্লামেশন বা হচ্ছে প্রদাহ। ওকে, তাহলে এনকে সেল আমি বুঝা গেছে। তাহলে এরা ভাইরাস সংক্রমণে দ্রুত সাড়া প্রদান করে। তাহলে এখানে আমি কেন বললাম যে এরা এনকে সেল, এরা কি করে, এরা হচ্ছে ভাইরাস আক্রান্ত কোষ এবং হচ্ছে তোমার ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করে, এবং হচ্ছে যে মাঝে মাঝে এরা অতিরিক্ত পরিমাণে হচ্ছে তোমার ইনফ্লামেটরি রেসপন্স দেখায়, মানে হচ্ছে তোমার অতিরিক্ত পরিমাণে তোমার হচ্ছে যে মানে প্রদাহ হইলে তো আমার বডিকে রেসপন্স দিবে, ঠিক আছে। মাঝে মাঝে এনকে সেলটা কি করে, এটা বাড়ায় দেয়, ঠিক আছে, বাড়ায় দেয়, মানে অতিরিক্ত পরিমাণ প্রদাহ সৃষ্টি করতে পারে এবং হচ্ছে আমাদের টিস্যুগুলোকে ড্যামেজ করতে পারে, ঠিক আছে। হ্যাঁ, হেমাটোপয়েটিক মাতৃকোষ থেকে ডাব্লিউবিসি, হ্যাঁ হ্যাঁ, হেমাটোপয়েটিক মাতৃকোষ থেকে অবশ্যই ডাব্লিউবিসি আসবে। হ্যাঁ, এখন কি আবার সাউন্ড ডিস্টার্ব করতেছে? স্টুডিও কি আসলে? এখন কি আবার সাউন্ড ডিস্টার্ব করতেছে? কি আসলে?
ওকে, এখন ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ওকে, ওকে মাইনা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মঞ্জিলা, আমাকে এখন শুনতে পাচ্ছ কিনা একটু বলো, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু বলো। হ্যাঁ হ্যাঁ সাইফুল, হ্যাঁ আলম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলম। আচ্ছা, এখন ক্লিয়ার কিনা? প্রত্যেকটা দিন সাউন্ডে যদি এরকম সমস্যা হয় আমি কিভাবে পড়াবো? হ্যাঁ, হেমাটোপয়েটিক মাতৃকোষ থেকে ডাব্লিউবিসি তৈরি হয় নাকি? হ্যাঁ, হেমাটোপয়েটিক মাতৃকোষ থেকে তো অবশ্যই ডাব্লিউবিসি আসবে। প্রত্যেকটা দিন সাউন্ডে যদি এরকম সমস্যা হয় আমি কিভাবে পড়াবো? হ্যাঁ, হেমাটোপয়েটিক মাতৃকোষ থেকে ডাব্লিউবিসি তৈরি হয় নাকি? হ্যাঁ, হেমাটোপয়েটিক মাতৃকোষ থেকে তো অবশ্যই ডাব্লিউবিসি আসবে। আমাদের 5টা ক্লাস আমি শেষ করবো। কালকের ক্লাসটা হচ্ছে যে আমি ম্যারাথন হৃৎপিণ্ড অর্ধেক পর্যন্ত পড়াই দেবো, টেনশন করো না, ঠিক আছে? আমি তো বলছি 8টা ক্লাসে শেষ করবো, মানে হচ্ছে 8টা ক্লাসে শেষ করবো, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে বুঝছো, 8টা ক্লাসে শেষ করবো, মানে হচ্ছে কালকের ক্লাসটাতে আমি হচ্ছে তোমাদের লসিকা পড়াবো এবং সাথে হচ্ছে তোমার হৃৎপিণ্ডের প্রায় অর্ধেক পর্যন্ত পড়াই ফেলবো, বুঝছো? তো টেনশন করো না, আমরা মোটামুটি আমাদের হয়ে যাবে, 8টা ক্লাসের ভিতরে হয়ে যাবে। বুঝছো, 8টা ক্লাসে শেষ করবো, মানে হচ্ছে কালকের ক্লাসটাতে আমি হচ্ছে তোমাদের লসিকা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের প্রায় অর্ধেক পর্যন্ত পড়াই ফেলবো, বুঝছো? তো টেনশন করো না, আমরা মোটামুটি আমাদের হয়ে যাবে, 8টা ক্লাসের ভিতরে হয়ে যাবে। ওকে, সাউন্ড সমস্যাগুলো আমাকে বলবা, ঠিক আছে? আমি আজকে দেখবো, আজকে আবার দেখবো, আমি স্ট্রিট একবার ঠিক করছি, আজকে আবার দেখবো। ওকে, নিউট্রোফিল, ঠিক আছে? নিউট্রোফিল খেয়াল করো, এবার হচ্ছে দানাদার বা হচ্ছে গ্র্যানুলোসাইট, ঠিক আছে? দানাদার বা গ্র্যানুলোসাইট, এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় এদের দানাময়, সাইটোপ্লাজম দানাময়, যেহেতু দানাদার, আর এরা হচ্ছে দানাগুলা লিশম্যান রঞ্জকে রঞ্জিত হয়, ঠিক আছে? লিশম্যান রঞ্জক নেক্সট ক্লাস শনিবার না, নেক্সট ক্লাস হচ্ছে কালকে বৃহস্পতিবার রাত 9টা, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট ক্লাস কালকে 9টায়, বুঝছো? নেক্সট ক্লাস হচ্ছে কালকে 9টায়। দেখো দেখো লিশম্যান রঞ্জক হচ্ছে দুই ধরনের রঞ্জক থাকে এই জায়গায়, ঠিক আছে? একটা হচ্ছে ইওসিন, লিশম্যান রঞ্জকে দুই ধরনের রঞ্জক থাকে, একটা হচ্ছে ইওসিন, একটা হচ্ছে মিথিলিন ব্লু, ঠিক আছে? একটা হচ্ছে ইওসিন এবং একটা হচ্ছে মিথিলিন ব্লু, ঠিক আছে? আমি প্রথম ক্লাসে বলছিলাম যে যে ইওসিনটা হচ্ছে অ্যাসিডিক রঞ্জক, ঠিক আছে? ইওসিনটা হচ্ছে অ্যাসিডিক রঞ্জক, ওকে? আর মিথিলিন ব্লু এটা হচ্ছে ক্ষারীয় রঞ্জক, ঠিক আছে? ক্ষারীয় রঞ্জক। তাহলে লিশম্যান রঞ্জকের ভিতরে দুইটা রঞ্জকই থাকে, একটা হচ্ছে ইওসিন এবং আরেকটা হচ্ছে মিথিলিন ব্লু। হ্যাঁ, একটা হচ্ছে ইউসিন, একটা হচ্ছে মিথিলিন ব্লু, ওকে? এবার দেখো নিউট্রোফিল, ঠিক আছে? রক্তের 40 থেকে 60% হচ্ছে নিউট্রোফিল, ঠিক আছে? রক্তের 40 থেকে 60% হচ্ছে নিউট্রোফিল, একটু পড়বা। দেখেন আয়ুষ্কাল কত? 2 থেকে 5 দিন, আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন, ওকে? এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের নিউট্রোফিলটা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় একটু খেয়াল করো, ঠিক আছে? এই জায়গায় খেয়াল করো নিউট্রোফিলের নিউক্লিয়াসটা দেখো, এই জায়গায় নিউট্রোফিলটার নিউক্লিয়াসে কিন্তু অনেকগুলা খণ্ডক থাকে, ঠিক আছে? এখানে এরকম, এখানে দেখো 3টা খণ্ডক দেখাইছে, এরকম 2 থেকে 5টা খণ্ডক থাকে, ঠিক আছে? হ্যাঁ, আমি কালকে রাত 9টায় নিব এবং কালকের ক্লাসটা খুব লম্বা একটা ক্লাস হবে, মিনিমাম 3 ঘন্টার মতো ক্লাস হবে। আমি হৃৎপিণ্ডের প্রায় অর্ধেক পর্যন্ত পড়াই ফেলবো। 8 ক্লাসে বলছি তো, আজকে পঞ্চম ক্লাস, 6, 7, 8 3টা ক্লাসে শেষ করে দিব ইনশাল্লাহ। নিউট্রোফিলে হচ্ছে তোমার 2 থেকে 5টা খণ্ডক থাকতেছে, ঠিক আছে? নিউট্রোফিল এখানে 3টা খণ্ডক দেখাচ্ছে, বাট নর্মালি থাকে হচ্ছে 2 থেকে 5টা খণ্ডক, ঠিক আছে? 2 থেকে 5টা খণ্ডক থাকে, 2 থেকে 5টা খণ্ডক থাকে। এবার দেখো ইউসিনোফিল, ঠিক আছে? ইউসিনোফিলে মেইনলি তোমার হচ্ছে এরকম 2টা খণ্ডক থাকে,
ইওসিনোফিলে মেইনলি নিউক্লিয়াসটা কয় খন্ড থাকে? নিউক্লিয়াসটা হচ্ছে 2টা খন্ড থাকে। হ্যাঁ, কুইজ হবে হচ্ছে কালকেও হবে না, কালকেও তো ক্লাস আছে, কালকে রাত 9টায় ক্লাস আছে। কুইজ হবে শুক্রবার দিন রাত 9টায়। এই দুই ক্লাসের উপর হচ্ছে তোমার কুইজ হবে, বুঝছো? আজকে যা পড়াবো এবং কালকে যা পড়াবো, কালকে আমি প্রায় চ্যাপ্টারের অর্ধেকের বেশি শেষ করে ফেলবো। কালকে ক্লাসটা একটু দীর্ঘ ক্লাস হবে। এরপর শুক্রবারে হচ্ছে আমরা কুইজ নিব এটার উপর। ওকে, দেন ইওসিনোফিল হচ্ছে তোমার 2টা নিউক্লিয়াস থাকে। ইওসিনোফিল হচ্ছে তোমার 2টা নিউক্লিয়াস থাকতেছে এই জায়গায়, ঠিক আছে। আর নিউট্রোফিলে থাকতেছে কয়টা? নিউট্রোফিলে থাকতেছে হচ্ছে 2 থেকে 5টা, ঠিক আছে, 2 থেকে 5টা। ওকে, এরপর হচ্ছে বেসোফিল, ঠিক আছে, আচ্ছা বেসোফিল। তো বেসোফিলের নিউক্লিয়াসটা মেইনলি 2 খণ্ডক যুক্ত হয়। এটার নিউক্লিয়াসটা মেইনলি তোমার কয়টা খণ্ডক থাকে? 2টা খণ্ডক থাকে, ঠিক আছে, 2টা খণ্ডক থাকে। বেসোফিলের নিউক্লিয়াসটা কি? 2টা খণ্ডক থাকে। হ্যাঁ, কালকে বৃহস্পতিবার একটা এক্সট্রা ক্লাস আছে, যেহেতু গত উইকে ক্লাস হয় নাই। কালকে বৃহস্পতিবার রাত 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা ধরে রাখো আমাদের ক্লাস হবে, এবং ওই ক্লাসে আমরা হৃৎপিণ্ডের অর্ধেক পর্যন্ত শেষ করে ফেলবো। ওকে, দেন বেসোফিলের ক্ষেত্রে তোমার হচ্ছে 2টা নিউক্লিয়াস থাকবে। বেসোফিলের ক্ষেত্রে 2টা নিউক্লিয়াস থাকবে। নিউট্রোফিলের নিউক্লিয়াসটা 2 থেকে 5টা খণ্ডক থাকবে। ইওসিনোফিলের 2টা খণ্ডক থাকবে। বেসোফিলের 2টা খণ্ডক থাকবে, ঠিক আছে, বেসোফিলেও 2টা খণ্ডক থাকবে। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এই জায়গায় কিন্তু এরকম দানা আছে, ঠিক আছে, দানা আছে। এসব জায়গায় কি আছে? দানা আছে। তাহলে যেসব তোমার গ্রানুলোসাইটের ভিতরে দানা আছে সেগুলো হচ্ছে, মানে যেসব গ্রানুলোসাইটের ভিতরে দানা আছে এগুলো হচ্ছে দানাদার, অবশ্যই দানাদার। তাহলে এগুলো হচ্ছে দানাদার, ফিল করতে পারি, ফিল। আমি তোমাদেরকে পড়াইছিলাম সেকেন্ড ক্লাসে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, ঠিক আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং হচ্ছে বেসোফিল। হ্যাঁ, কুইজ আমি নিব, সমস্যা নাই। এবার দেখো নিউট্রোফিল কি করে? তোমাকে আমি বলছি যে এটা বর্ণনিরপেক্ষ সূক্ষ্ম দানা। বর্ণনিরপেক্ষ কেন? কারণ এটার নিউট্রাল, কারণ এখানে শব্দের ভিতরে আছে নিউট্রোফিল, নিউট্রাল বা হচ্ছে বর্ণনিরপেক্ষ, ঠিক আছে। এটার বেশটা একটু পড়বা, 12 থেকে 15 মাইক্রোমিটার, আয়ুষ্কালটা পড়বা 2 থেকে 5 দিন, এতটুকু পড়বা। এখানে একটা জিনিস খেয়াল করো যে একটা কথা বলছে ডায়াপেডেসিস। ওকে, এই বিষয়টাকে একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো। নর্মালি ধরো এটা হচ্ছে আমাদের কৈশিক জালিকা, বা এটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেল। হ্যাঁ হ্যাঁ, কালকে খুব ভালো একটা ক্লাস হবে, কারণ আমাদেরকে 8 ক্লাসে শেষ করতে হবে। 5 ক্লাস হয়ে গেছে, আর 3টা ক্লাস লেংদি হবে, মিনিমাম 3 ঘন্টা করে 3টা ক্লাস নিলে আমাদের চ্যাপ্টার খতম হয়ে যাবে ইনশাল্লাহ। এক্সট্রা ইনফো সহ সিকিউ এমসিকিউ সহ শেষ হয়ে যাবে। ওকে, তো ধরো এটা হচ্ছে কৌশিক জালিকা, বা এটা ধরো রক্তনালী, ঠিক আছে, রক্তনালী। তো এটার ভিতরে ধরো বা নিউট্রোফিল আছে, এটার ভিতরে তোমার ধরো নিউট্রোফিল আছে, ঠিক আছে, এটার ভিতরে নিউট্রোফিলটা আছে। ওকে, আর এটা রক্তনালীর চারদিকে এই জায়গায় ধরো টিস্যু, রক্তনালীর চারদিকে এই জায়গায় তো টিস্যু, তাই না? রক্তনালী এর চারদিকে কোষ টিস্যু সবগুলোই তো আছে। ধরো এই জায়গায় কোনো একটা জীবাণু আছে, এই জায়গায় কোনো একটা জীবাণু আছে। ওকে, এই জায়গায় একটা জীবাণু আছে, ধরো এই জায়গায় একটা জীবাণু আছে, ঠিক আছে। দেন এই নিউট্রোফিলটা কি করবে? এই নিউট্রোফিলটা কি করবে আসলে? নিউট্রোফিলটা আসলে এই যে কৌশিক জালিকার এই যে মাঝখান যে ছিদ্র আছে হালকা, ঠিক আছে, তোমার খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার এই জায়গায় টিস্যু, এই জায়গায় একটা জীবাণু আছে। তো টিস্যুতে যদি জীবাণু অ্যাটাক করে, তাহলে তুমি কি হবে? সেখানে তোমার হচ্ছে কিছু পরিমাণ কেমিক্যাল রিলিজ হবে। এই জায়গায় কিছু পরিমাণ কেমিক্যাল বা হচ্ছে রাসায়নিক পদার্থ রিলিজ হবে। আবার খেয়াল করো, এটা হচ্ছে রক্তনালী বা কৌশিক জালিকা, এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে নিউট্রোফিল। আর এখানে হচ্ছে টিস্যু, এই জায়গায় যদি একটা জীবাণু অ্যাটাক করে, তাহলে এখানে অনেক ধরনের কেমিক্যাল আসবে, অনেক ধরনের রাসায়নিক পদার্থ আসবে, ঠিক আছে, রাসায়নিক পদার্থ আসবে। তো যদি এই জায়গায় অনেক রাসায়নিক পদার্থ আসে, সেটার প্রভাবে এই নিউট্রোফিলটা মেইনলি কি করবে? বের হয়ে এই জায়গায় যেতে যাবে। নিউট্রোফিলটা বের হয়ে ওই জায়গায় যেতে যাবে। কেন যেতে যাবে? কারণ নিউট্রোফিল দেখতেছে যে এই জায়গায় একটা জীবাণু আছে, এই জায়গায় যেহেতু জীবাণু আছে, টিস্যু এই জায়গায় যেহেতু জীবাণু আছে, তাহলে এই জীবাণুটাকে মারার জন্য, এই জীবাণুটাকে খাওয়ার জন্য, মানে ফেগোসাইটোসিস করার জন্য তাকে এই রক্তনালী বা কৌশিক জালিকা থেকে বের হয়ে এই জায়গায় যাইতে হবে, ঠিক আছে, এই জায়গায় যাইতে হবে। তো তখন খেয়াল করো, তখন সে হচ্ছে অনেকটা এই নিউট্রোফিলটা মিলে কি করে? এমিবার চলন, এই যে আমি তোমাকে দেখাইছি এমিবার মতো চলন, ঠিক আছে, এই যে এমিবা এরকম ক্ষণপথ বের করে চলন দেখায়। তুমি এখানে খেয়াল করছো নিউট্রোফিলও কিন্তু এমিবার চলনে সক্ষম। তো নর্মালি এরকম নিউট্রোফিল আছে, সে হচ্ছে সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে অনেকটা আকৃতি চেঞ্জ করে সে হচ্ছে বের হয়ে এই জায়গায় চলে আসে, এই জায়গায় চলে এসে সেটাকে বক্ষণ করে,
ঠিক আছে, এটা কি করে, এটাকে বক্ষণ করে, ঠিক আছে, বক্ষণ করে। তাহলে এখানে এই জিনিসটা দেখাইছে, দেখো কৌশিক জালিকা, এই যে কৌশিক জালিকা, এখানে সুন্দর করে আমাদের কৌশিক জালিকা দেখাইছে, এটা কৌশিক জালিকা, ঠিক আছে, কৌশিক জালিকা, এটার ভিতরে নিউট্রোফিল আছে, এই যে নিউট্রোফিলটা, এবং নিউট্রোফিল এখানে যে চলনটা দেখাইছে অনেকটা এমিবার চলনের মতো, আকৃতি শেপ চেঞ্জ করে অনেকটা এমিবার মতো, সে হচ্ছে যে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু এই জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে, যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু এই জায়গায় চলে আসছে। তাহলে এই যে ঘটনাটা, এই যে ঘটনাটা, মানে সে হচ্ছে যে এর ব্লাড ভেসেল বা কৌশিক জালিকা বা রক্তনালীর প্রাচীর ভেদ করে সে কিন্তু যে জায়গায় প্রদাহ হয়েছে, যে জায়গায় ইনফ্লামেশন হয়েছে, ওই জায়গায় চলে আসতে পারতেছে। কারণ কি, কারণ হচ্ছে যে নিউট্রোফিলটা সে কিন্তু এমিবার চলনে সক্ষম, মানে তার আকৃতি এমিবার মতো সে করতে পারে, এবং এই কৌশিকনালীর প্রাচীর ভেদ করে সে কিন্তু টিস্যুতে গিয়ে সে ফ্যাগোসাইটোসিস করতে পারে, ফ্যাগোসাইটোসিস করতে পারে, মানে হচ্ছে জীবাণুটাকে বক্ষণ করতে পারে। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এই যে ঘটনাটা ঘটলো, ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটলো, এই যে ঘটনাটা ঘটলো, এটাকে বলা হয় হচ্ছে ডায়াপেডিসিস। ঠিক আছে, ডায়াপেডিসিস, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ডায়াপেডিসিস। ওকে, ডায়াপেডিসিস। তো ডায়া মানে কি, ডায়া মানে হচ্ছে অ্যাক্রস, ঠিক আছে, ডায়া মানে হচ্ছে অ্যাক্রস বা থ্রো, মানে ডায়া কথাটার মানে হচ্ছে যে অ্যাক্রস বা থ্রো, ধরো এরকম ছিল এই অ্যাক্রস, ঠিক আছে, বা ডায়া কথাটা যদি আমি বলি থ্রো, মানে কোনো কিছুর ভিতর দিয়ে, থ্রো বা কোনো কিছুর ভিতর দিয়ে, ঠিক আছে, ডায়া কথাটা মানে থ্রো বা কোনো কিছুর ভিতর দিয়ে, ঠিক আছে। আর পেডিসিস কথাটার মানে কি আসলে, পেডিসিস কথাটার মানে কি, পেডিসিস কথাটার মানে হচ্ছে টু জাম্প, ঠিক আছে, টু জাম্প অথবা টু লিপ, যেটা এবং না কেন টু জাম্প বা হচ্ছে টু লিপ, মানে সে রক্তনালী, রক্তনালী তো এটা, রক্তনালী তো এটা, এটা হচ্ছে আমার নিউট্রোফিল, সে হচ্ছে যে এই অ্যাক্রস, ঠিক আছে, এই অ্যাক্রস মানে থ্রো, এটার ভিতর দিয়ে রক্তনালীর প্রাচীরের ভিতর দিয়ে সে কি করে, জাম্প করে বা লিপ করে, লিপ বা জাম্প করে এই জায়গায় চলে আসে, যে জায়গায় আমার টিস্যু জায়গায় চলে আসে, যে জায়গায় টিস্যু ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, তো মেইন কথা, ডায়াপেটিস মানে কি, ডায়া মানে হচ্ছে থ্রো বা হচ্ছে অ্যাক্রস, কোনটা, কোনটার অ্যাক্রস, মেইন কথা হচ্ছে রক্তনালীর যে প্রাচীর আছে এটা অ্যাক্রস, ঠিক আছে, এটাকে ভেদ করে, এটাকে ভেদ করে সে হচ্ছে যে জাম্প করে, কোথায় জাম্প করে, যে জায়গায় টিস্যু ইনজুরি হয়েছে বা যে জায়গায় একটা জীবাণু আসছে, যে জায়গায় জীবাণু আছে সেই জায়গায় চলে আসে, মেনলি যে জায়গায় জীবাণু আছে ওই জায়গায় চলে আসে, কেন, ফ্যাগোসাইটোসিস করার জন্য, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস করার জন্য। বুঝছো কিনা, এটাকে বলা হয় ডায়াবেটিস। ডায়াবেটিস জিনিসটা বুঝতে পারছো কিনা, যে রক্তনালীর ভিতরে, রক্তনালীর ভিতরে রক্ত, আবার খেয়াল করো, রক্তনালীর ভিতরে আমার নিউট্রোফিল আছে, রক্তনালীর ভিতরে নিউট্রোফিল আছে, ঠিক আছে, নিউট্রোফিলটা ধরো এই জায়গায় জীবাণু অ্যাটাক করে, এই জায়গায় জীবাণু আছে, সে কি করবে, এই কৌশিক জালিকার প্রাচীর ভেদ করে এমিবার চলনের মাধ্যমে, এমিবার চলনের মাধ্যমে সে এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, কেন, এই জীবাণুটাকে বক্ষণ করার জন্য, ফেগোসাইটোসিস করার জন্য। ঠিক আছে, যেহেতু এই কৌশিক নালীর প্রাচীরটাকে ভেদ করে এই অ্যাক্রস, অ্যাক্রস বা থ্রো বা ব্লাড ভেসেল, মানে হচ্ছে ব্লাড ভেসেলের যে ওয়ালটা আছে এটাকে ভেদ করে সে যেহেতু এই জায়গায় চলে আসতেছে, ঠিক আছে, এই জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস, ডায়া মানে থ্রো, কিসের মাধ্যমে, এই ব্লাড ভেসেলের ওয়ালটার ভিতর দিয়ে জাম্প করে সে ওই জায়গায় চলে আসছে, ঠিক আছে, জাম্প করে এই জায়গায় চলে আসছে। বুঝতে পারছো কিনা, আমাকে বলো ক্লিয়ার কিনা, আমাকে বলো ক্লিয়ার কিনা, ডায়াবেটিস বলো। সুন্দর একটা ক্লাস নিচ্ছি কিন্তু সাউন্ড, আমি খুবই কষ্ট পাচ্ছি আর কি, আসলে আমি খুবই কষ্ট পাচ্ছি, মানে আমি লাইফে এতটা কষ্ট পাই নাই যে সাউন্ডটা আমাকে যতটা কষ্ট দিচ্ছে আজকে। তো সাউন্ডটা কেন এত কষ্ট দিচ্ছে আমাকে, মানে আমি লাইফে এতটা কষ্ট পাই নাই যে সাউন্ডটা আমাকে যতটা কষ্ট দিচ্ছে আজকে। ওকে, দেন আমাকে যতটা কষ্ট দিচ্ছে আজকে।
আচ্ছা, হ্যাঁ এখন ক্লিয়ার কি না আমাকে একটু বলো তো। আচ্ছা, আমি কালকে যখন ক্লাস নিব, আমি কালকে এই স্টুডিও থেকে আর ক্লাস নিব না। ঠিক আছে, আমি কালকে এই স্টুডিও থেকে আর ক্লাস নিব না। আমি ফাইনাল করে ফেলছি, আমি কালকে এই স্টুডিও থেকে আর ক্লাস নিব না, আমি অন্য জায়গা থেকে ক্লাস নিব। এই স্টুডিও থেকে আর ক্লাস নিব না। ঠিক আছে, আমি কালকে এই স্টুডিও থেকে আর ক্লাস নিব না। আমি ফাইনাল করে ফেলছি, আমি কালকে এই স্টুডিও থেকে আর ক্লাস নিব না, আমি অন্য জায়গা থেকে ক্লাস নিব। ওকে, দেখো, তাও আমি একটু রিক্যাপ করি জিনিসটা। হ্যাঁ, আমি ডায়াবেটিসিস বিষয়টা একটু তোমাদেরকে বুঝাই। দেখো, ডায়াবেটিসিস বিষয়টা কি একটু খেয়াল করো, এখন মনে হয় সাউন্ডটা একটু ক্লিয়ার হয়েছে। আমি একটু রিক্যাপ করি জিনিসটা। হ্যাঁ, আমি ডায়াবেটিসিস বিষয়টা একটু তোমাদেরকে বুঝাই। দেখো, ডায়াবেটিসিস বিষয়টা কি একটু খেয়াল করো, এখন মনে হয় সাউন্ডটা একটু ক্লিয়ার হয়েছে। দেখো, এই জায়গায় আমাদের একটা রক্তনালী আছে। ঠিক আছে, এটা একটা রক্তনালী আছে। ঠিক আছে, এটা একটা রক্তনালী আছে, রক্তনালী আছে, এবং এবং এটার ভিতরে আছে হচ্ছে আমাদের নিউট্রোফিল। এ জায়গায় আছে হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে, নিউট্রোফিল। হুম, আমি কালকে যখন ক্লাস নিব তখন অন্য স্টুডিও থেকে নিব, এই স্টুডিও থেকে ক্লাস নিব না। বুঝছো, সমস্যা নাই। ওকে, নিউট্রোফিল। ঠিক আছে, এই জায়গায় আমার ভিতরে আছে হচ্ছে নিউট্রোফিল। ওকে, আর এই জায়গায় হচ্ছে আমার, খেয়াল করো, এই জায়গায় এই জায়গায় আমার হচ্ছে নিউট্রোফিল, এই জায়গায় হচ্ছে নিউট্রোফিল, আর ধরো এই জায়গায় একটা জীবাণু আছে। ঠিক আছে, এই জায়গায় একটা জীবাণু আছে। ঠিক আছে, এই জায়গায় একটা জীবাণু আছে। ওকে, দেন এই নিউট্রোফিলটা কি করবে, এই নিউট্রোফিলটা হচ্ছে যে এই জীবাণুটা থেকে, এই জীবাণুটা যখন এই জায়গায় অ্যাটাক করবে তখন বিভিন্ন ধরনের কেমিক্যাল বা হচ্ছে রাসায়নিক পদার্থ খরিত হবে। বিভিন্ন ধরনের কেমিক্যাল বা হচ্ছে রাসায়নিক পদার্থ খরিত হবে। তো যখন বিভিন্ন ধরনের কেমিক্যাল বা হচ্ছে রাসায়নিক পদার্থ খরিত হবে, ঠিক আছে, তখন হচ্ছে যে এই যে কোষিক জালিকার যে প্রাচীরটা আছে, কোষিক জালিকার যে প্রাচীরটা আছে, এখান দিয়ে আমার হচ্ছে নিউট্রোফিলটা বের হয়ে যাবে। ঠিক আছে, এমিবয়েড চলনের মাধ্যমে, এমিবয়েড চলনের মাধ্যমে নিউট্রোফিলটা এই প্রাচীর ভেদ করে বাইরে চলে আসবে। ঠিক আছে, নিউট্রোফিলটা এই প্রাচীর ভেদ করে ধরো এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, বাইরে চলে আসবে, বাইরে চলে আসবে, এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, এই জায়গায় নিউট্রোফিলটা এর প্রাচীর ভেদ করে এই জায়গায় চলে আসবে। তো এটাকে বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ডায়াপেডিসিস। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ডায়াপেডিসিস। ডায়াপেডিসিস, ডায়া মানে কি, ডায়া মানে হচ্ছে থ্রো। ঠিক আছে, ডায়া মানে হচ্ছে থ্রো, থ্রো। ঠিক আছে, থ্রো। আর পেডিসিস মানে হচ্ছে টু জাম্প। ঠিক আছে, টু জাম্প অথবা টু লিপ, টু জাম্প অথবা টু লিপ মানে হচ্ছে তোমার এই ব্লাড ভেসেল বা রক্তনালীর ভিতর দিয়ে, ঠিক আছে, রক্তনালীর অ্যাক্রস বা এখান থেকে এখান দিয়ে সে কি করে, জাম্প করে। ঠিক আছে, জাম্প করে কোথায় যায়, এই যে যেখানে আমার জীবাণুটা আছে, যেখানে আমার জীবাণুটা আছে সেখানে চলে যায়, যেখানে জীবাণুটা আছে সেখানে চলে যায়। যেখানে জীবাণুটা আছে এই জায়গায় যায়। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ডায়াপেডিসিস। ঠিক আছে, ডায়াপেডিসিস। থ্রো, থ্রো মানে হচ্ছে কি, থ্রো মানে হচ্ছে কোনো একটা জিনিসের ভিতর দিয়ে, মানে রক্তনালীর যে বাইরের লেয়ারটা, মানে রক্তনালীর যে তোমার প্রাচীরটা, এটা ভেদ করে সে হচ্ছে জাম্প করে, ধরো এই জায়গায় জীবাণু, এই জায়গায় জীবাণু, এই জীবাণুটা এখানে চলে যায়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডায়াপেডিসিস। ঠিক আছে, ডায়াপেডিসিস। বুঝছো কিনা ডায়াবেটিস জিনিসটা, বুঝছো কিনা আমাকে একটু বলো। যে ব্লাড ভেসেলের ভিতরে, আমার রক্তনালীর ভিতরে তোমার নিউট্রোফিলটা ছিল, দেন সে যখন জীবাণুটা আসলো সেটার প্রভাবে সেটাকে ফ্যাগোসাইটোসিস করার জন্য সে হচ্ছে যে অ্যাক্রস, ঠিক আছে, এই রক্তনালীর প্রাচীরের অ্যাক্রস সে হচ্ছে জাম্প করে এই জায়গায় চলে গেল, যেটা হচ্ছে ডায়াপেডিসিস। ঠিক আছে, ডায়াপেডিসিস। বুঝছো কিনা? ডায়াবেটিস ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে একটু বলো। ওকে, দেন ইউসিনোফিল তোমাকে আমি দেখাইছি, ইউসিনোফিল তোমাকে দেখাইছি, ডায়াবেটিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ওকে,
এবার দেখো ইওসিনোফিল, ঠিক আছে, ইওসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। ইওসিনোফিলটা কি করে? ইওসিনোফিলটা হচ্ছে ইওসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে, এটা আমি তোমাদেরকে পড়াইছি। এবং অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, এটা গুরুত্বপূর্ণ। কোন রক্তকণিকা দেহে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে? কোন রক্তকণিকা দেহে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে? এটা হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল দেহে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে, ইওসিনোফিল দেহে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, দেহে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে। তাহলে অ্যালার্জি, পরজীবীর সংক্রমণ, প্লীহা ও স্নায়ুতন্ত্রের রোগের কারণে রক্তে ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যায়, ঠিক আছে। তাহলে ইওসিনোফিলের মেইন কাজটা কি? ইওসিনোফিলের মেইন কাজটা হচ্ছে মানুষের অ্যালার্জি নিয়ে কাজ করা। ইওসিনোফিলের মেইন কাজটা কি? ইওসিনোফিলের মেইন কাজ হচ্ছে মানুষের অ্যালার্জি নিয়ে কাজ করা। এটা মনে রাখবা যে দেহে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে হচ্ছে ইওসিনোফিল, ঠিক আছে। ইওসিনোফিল বলতে মেইনলি অ্যালার্জি এবং হচ্ছে পরজীবী এই দুটো নিয়ে কাজ করে, অ্যালার্জি এবং হচ্ছে পরজীবী এই দুটো নিয়ে কাজ করে, ওকে। দেন বেসোফিল তোমাকে আমি দেখাইছি যে নিউক্লিয়াসটা কত, 2 খণ্ডক যুক্ত, নিউক্লিয়াসটা 2 খণ্ডক যুক্ত এবং বৃক্কাকার বা হচ্ছে কিডনি শেপড, ঠিক আছে। এর নিউক্লিয়াসটা 2 খণ্ডক যুক্ত এবং হচ্ছে বৃক্কাকার বা হচ্ছে কিডনি শেপড, ঠিক আছে। এটা একটু তুমি পড়বা। আর এটা খাড়া শক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে। আমি তোমাকে একটু আগে মানে সেকেন্ড ক্লাসে বলছিলাম যে বেসোফিলটা, বেসো কথাটার মানে হচ্ছে বেসিক, ঠিক আছে, বেসো কথাটার মানে হচ্ছে বেসিক। তার মানে এরা ক্ষারীয় রঞ্জকের প্রতি একটা আকর্ষণ দেখায়, যেমন মিথিলিন ব্লু, এবং খাড়া শক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে, ঠিক আছে, নীল বর্ণ ধারণ করে। আর এদের আয়ুষ্কালটা একটু পড়বা, আয়ুষ্কালটা একটু পড়বা, ঠিক আছে। এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, সব ইনফরমেশন হচ্ছে আমরা একটা ছক থেকে পড়বো, এই জন্য আমি এটা খুব বেশি পরিমাণে দেখাচ্ছি না, সেটা আমরা একটা ছক থেকে পড়ে ফেলবো, ঠিক আছে, একটা ছক থেকে আমরা পড়ে ফেলবো, যেমন মিথিলিন ব্লু এবং খাড়া শক্ত, ওটা আমরা একটা ছক থেকে পড়ে ফেলবো। এখন খেয়াল করো এই জায়গায় যে বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্তনালীর ভিতরে জমাট বাঁধতে দেয় না। তাহলে এখানে দুইটা কথা আসছে, একটা হচ্ছে হিস্টামিন, একটা হচ্ছে হেপারিন, ঠিক আছে, একটা হচ্ছে হিস্টামিন এবং আরেকটা হচ্ছে হেপারিন। তাহলে আমরা এই দুটো জিনিস নিয়ে একটু পড়াশোনা করে চলো যে হিস্টামিন এবং হচ্ছে হেপারিন জিনিসটা কি, ঠিক আছে। হিস্টামিন এবং হচ্ছে হেপারিন জিনিসটা কি আসলে, এটা নিয়ে আমরা একটু কথা বলি। ওকে, তো মেইন কথা হচ্ছে হিস্টামিনটা তুমি মনে রাখবা যে হিস্টামিনটা এমন এক ধরনের রাসায়নিক পদার্থ, এমন এক ধরনের পদার্থ যেটা কি করে, যেটা হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং হিস্টামিনটা মেইনলি অ্যালার্জিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যালার্জি, ঠিক আছে, আমাদের দেহের যে অ্যালার্জির রিয়াকশন যেগুলো হয়, ঠিক আছে, অ্যালার্জিক রিয়াকশন যেগুলো হয়, ঠিক আছে, সেই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে হিস্টামিন, ঠিক আছে। তাহলে হিস্টামিন কি কি কাজ করে? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটা হচ্ছে অ্যালার্জিক, ঠিক আছে, অ্যালার্জি, ঠিক আছে, অ্যালার্জিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে, অ্যালার্জির সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে, অ্যালার্জির সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে, এটা মনে রাখবা, অ্যালার্জির সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। অ্যালার্জি, ঠিক আছে, অ্যালার্জিক যে রিয়াকশন গুলো হয় আমাদের দেহে, অ্যালার্জি বা হচ্ছে অ্যালার্জিক বিক্রিয়া বা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন, ঠিক আছে, অ্যালার্জিক বিক্রিয়া বা হচ্ছে আমাদের দেহে যে অ্যালার্জিক রিয়াকশন গুলো হয়, আমাদের দেহে যে অ্যালার্জিক রিয়াকশন গুলো হয়, ঠিক আছে, বা আমাদের দেহে যে হাঁচি কাশি এরকম বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন হয়, যে কোনো একটা ধরো বাইরে থেকে কোনো একটা অ্যালার্জেন মানে কি, বাইরে যে কোনো একটা পদার্থ যেগুলো দেহের ভিতরে অ্যালার্জি সৃষ্টি করে, তো এগুলো আসলে যে রিয়াকশন গুলো হয়, ধরো হাঁচি কাশি, ঠিক আছে, এই যে রিয়াকশন গুলা, এগুলা করতে হেল্প করে হচ্ছে আমাদের হিস্টামিন, ঠিক আছে, এগুলা করতে হেল্প করে হচ্ছে কে, আমাদের হিস্টামিন, ঠিক আছে, হিস্টামিন। তাহলে হিস্টামিনটা কি করবে? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আরেকটা জিনিস বলবা যে অ্যালার্জিক বিক্রিয়াতে সাহায্য করে, অ্যালার্জিক যে বিক্রিয়াগুলো আছে দেহের ভিতরে সেটাতে হেল্প করে, ঠিক আছে, অ্যালার্জিক বিক্রিয়াতে হেল্প করে, অ্যালার্জিক বিক্রিয়াতে হেল্প করে। তাহলে হিস্টামিন থেকে আমরা মনে রাখবো কি, যে হিস্টামিন থেকে আমরা মনে রাখবো যে বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হচ্ছে অ্যালার্জিক বিক্রিয়ায় সাহায্য করে, ওকে। আর হেপারিন কি করে? হেপারিন রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে বাধা দেয়। তাহলে হেপারিনটা মেইনলি কি কাজ করে? হেপারিনটা কি কাজ করে ধরো আমি তোমাকে যদি দেখাই হেপারিনটা, তাহলে ধরো এটা একটা রক্তনালীর ভিতরে রক্ত যাচ্ছে, ঠিক আছে, রক্তনালীর ভিতরে যদি কোনো কারণে রক্ত জমাট বেঁধে যায়, ঠিক আছে, রক্তনালীর ভিতরে যদি কোনো কারণে রক্ত জমাট বেঁধে যায় তাহলে কি হবে? তুমি চিন্তা করো, একটা রক্তনালীর ভিতরে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে সেখান থেকে রক্ত আর পাস করতে পারবে না। রক্ত যদি পাস করতে না পারে তাহলে ওই জায়গায় রক্ত জমাট বেঁধে যাবে, জমাট বেঁধে গেলে ওই জায়গায় তোমার কি হবে? ওই জায়গায় ভিতরে তোমার হচ্ছে যে আর ব্লাডটা সামনের দিকে যাবে না, ফলে পরবর্তী যে কোষগুলো আছে তারা কিন্তু
পর্যাপ্ত অক্সিজেন পাবে না, নর্মাল কথা, পর্যাপ্ত অক্সিজেন পাবে না। তার মানে হচ্ছে যে এই ক্লট কোনো একটা কারণে যদি রক্ত জমাট বেড়ে যায় তাহলে সেটা আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকারক, আমাদের দেহের অনেকগুলো রোগ সৃষ্টি করবে, যেটা আমরা পরবর্তীতে পড়বো যে অনেকগুলো রোগ সৃষ্টি করবে। ঠিক আছে, তো এই রক্ত জমাট বাঁধা যাতে না হয়, এই রক্ত জমাট বাঁধা যাতে না হয়, মানে নর্মালি স্বাভাবিক অবস্থা যাতে রক্ত যাইতে পারে, এজন্য হেল্প করে কে? এজন্য হেল্প করে হচ্ছে হেপারিন। ঠিক আছে, এজন্য হেল্প করে হচ্ছে কে? এজন্য হেল্প করে হচ্ছে হেপারিন। ঠিক আছে, হেপারিন। তো হেপারিন একটা কি? হেপারিন একটা মিউকোপলিস্যাকারাইডস। আমি একটু লিখে দেই, দেখো হেপারিন এক ধরনের মিউকোপলিস্যাকারাইডস, মিউকোপলিস্যাকারাইডস। ঠিক আছে, মিউকোপলিস্যাকারাইডস, হেপারিন এক ধরনের মিউকোপলিস্যাকারাইডস, মিউকোপলিস্যাকারাইডস। ঠিক আছে, হেপারিন এক ধরনের মিউকোপলিস্যাকারাইডস। ঠিক আছে, খেয়াল করে দেখো, মিউকো কথার দ্বারা মেইনলি এমন একটা পদার্থকে বোঝায় যেটা হচ্ছে অনেকটা হচ্ছে স্লিপারি বা হচ্ছে পিচ্ছিল। ঠিক আছে, মিউকো কথার দ্বারা এমন একটা জিনিসকে বোঝায় যেটা দ্বারা মেইনলি বোঝাচ্ছে হচ্ছে এমন একটা পদার্থ যেটা হচ্ছে পিচ্ছিল। ঠিক আছে, যেটা হচ্ছে পিচ্ছিল। ঠিক আছে, মিউকো কথার দ্বারা এমন এক ধরনের পদার্থকে বোঝায় যেটা হচ্ছে পিচ্ছিল বা একটা মিউকাসের মতো। ঠিক আছে, মিউকাসের মতো পিচ্ছিল। ঠিক আছে, মিউকাসের মতো হচ্ছে পিচ্ছিল। তো পিচ্ছিল পদার্থ বা হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে অনেকটা মিউকাস জাতীয় পদার্থ। ঠিক আছে, মিউকাস জাতীয় পিচ্ছিল পদার্থ। আর পলি মানে হচ্ছে অনেক, পলি মানে কি? পলি মানে হচ্ছে অনেক। আর স্যাকারাইড কথাটা দ্বারা মেইনলি বোঝা হচ্ছে যে অনেকগুলা সুগার। স্যাকারাইড বলতে মেইনলি এখানে বোঝাচ্ছে হচ্ছে সুগার বা হচ্ছে চিনি বা হচ্ছে শর্করা জাতীয় পদার্থ, সুগার বা হচ্ছে চিনি বা শর্করা জাতীয় পদার্থ। ঠিক আছে, তো মিউকোপলিস্যাকারাইড মানে কি আসলে? মিউকোপলিস্যাকারাইড মানে হচ্ছে যে এই জায়গায় অনেকগুলা সুগার থাকবে, মানে অনেকগুলো সুগার ইউনিট থাকবে, এমন এক ধরনের পদার্থ যেখানে অনেকগুলা সুগার থাকবে বা শর্করা বা চিনি থাকবে, চিনির ইউনিট থাকবে, এবং এটা অনেকটা পিচ্ছিল জাতীয় পদার্থ হবে বা মিউকাস জাতীয় পদার্থ হবে। তো হেপারিনটা অনেকটা এরকম, হেপারিনটা এক ধরনের কি? মিউকোপলিস্যাকারাইড, যেখানে হচ্ছে যে অনেকগুলা কি থাকবে? অনেক শর্করা থাকবে, মেনলি শর্করা, এবং এটা দেখতে পিচ্ছিল বা এটা মিউকাসের মতো। ঠিক আছে, পিচ্ছিল বা মিউকাসের মতো। তাহলে এই হেপারিনটা থাকার কারণে কি হয় না? রক্ত জমাট বাঁধে না। ঠিক আছে, হেপারিনটা থাকার কারণে কি হয় না? হেপারিনটা থাকার কারণে তোমার হচ্ছে কি হয় না? রক্ত জমাট বাঁধে না। ওকে, রক্ত জমাট বাঁধে না। তাহলে এটা তুমি একটু মনে রাখবা, হেপারিন রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধাকে কি করে? প্রিভেন্ট করে। ঠিক আছে, হেপারিনটা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধাকে প্রতিরোধ করে। ঠিক আছে, ওকে, এটা আমরা পড়লাম। আর হিস্টামিন তো আমরা পড়ছি। আর ওকে, এবার আসো এই জায়গায়, তাহলে মনোসাইট এবং নিউট্রোফিল, আমি তোমাদেরকে একটু আগে বলছি যে মনোসাইট এবং হচ্ছে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ওকে, আর লিম্ফোসাইট গুলা অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে। লিম্ফোসাইট গুলা কি করতে পারে? লিম্ফোসাইট গুলা হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে। লিম্ফোসাইট গুলা কি করে? লিম্ফোসাইট গুলা হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে। লিম্ফোসাইট গুলা অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে। তাহলে অ্যান্টিবডি সৃষ্টি করে তারা হচ্ছে কি করবে? জীবাণুকে, মানে হচ্ছে তোমার যে কোনো জীবাণু যেটা বাইরে থেকে আসতেছে, যেটাকে আমরা নর্মালি অ্যান্টিজেন বলি, অ্যান্টিবডি সৃষ্টি করে সেটাকে ধ্বংস করবে সে। ওকে, এবার আসো হিস্টামিন, আমি তোমাকে একটু আগে বলছি যে দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অ্যালার্জিক বিক্রিয়া যেগুলো হয় সেগুলোতে হেল্প করে। আবার নিউট্রোফিল বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে, এটাও বলছি। ইউসিনোফিল রক্ত প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে এবং হচ্ছে অ্যালার্জিতে সাড়া দেয়। ঠিক আছে, ওই যে আমরা একটু আগে বললাম যে প্যারাসাইট বা হচ্ছে পরজীবী। ঠিক আছে, পরজীবী, প্যারাসাইট বা হচ্ছে পরজীবী এবং হচ্ছে তোমার কৃমি এবং অ্যালার্জি, এই বিষয়গুলোতে তুমি কাকে পাবা? সবসময় ইউসিনোফিলকে পাবা। ইউসিনোফিলকে তুমি কোথায় পাবা? কৃমির লার্ভা এবং হচ্ছে অ্যালার্জি, এটা একটু মনে রাখবা। কৃমির লার্ভা এবং হচ্ছে অ্যালার্জি। ঠিক আছে, অ্যালার্জি। ঠিক আছে, অ্যালার্জি। তো এটা তুমি মনে রাখতে পারো, ধরো ইকবাল দিয়ে মনে রাখলা, ইকবাল। ঠিক আছে, তুমি জাস্ট বললা যে ইকবাল বললে কি হবে? ইতে হচ্ছে ইউসিনোফিল। ঠিক আছে, ইউসিনোফিল। আর কতে হচ্ছে কৃমির লার্ভা। ঠিক আছে, কতে হচ্ছে কৃমির লার্ভা। ঠিক আছে, আর লতে তুমি মনে রাখবা হচ্ছে অ্যালার্জি। ঠিক আছে, লতে তুমি মনে রাখবা হচ্ছে অ্যালার্জি, ইকবাল। লতে তুমি মনে রাখবা কি? অ্যালার্জি, ইকবাল। ঠিক আছে, ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। এবার আসো অনুচক্রিকা বা হচ্ছে প্ল্যাটিলেটস। অনুচক্রিকা বা হচ্ছে প্ল্যাটিলেটস বা হচ্ছে থ্রম্বোসাইট। ওকে, থ্রম্বোসাইট। তো প্ল্যাটিলেটস কথাটা তুমি খেয়াল করো, যে প্লেট অনেকটা কিরকম আসে?
প্লাটিলেটস বললে তুমি দেখো অনেকটা প্লেট প্লেট চলে আসে, তাই না? প্লেট চলে আসে, প্লেট বা হচ্ছে চ্যাপ্টা, ঠিক আছে? চ্যাপ্টা জাতীয় কোনো এক চ্যাপ্টা থালা বা চ্যাপ্টা জাতীয় কোনো একটা পদার্থ এরকম বোঝা যায় প্লেট, ঠিক আছে? প্লেট দেখাটা তুমি দেখবা যে এরকম চ্যাপ্টা জাতীয় রক্তকণিকা, চ্যাপ্টা এরকম চ্যাপ্টা রক্তকণিকা দেখছো অনেকটা বোঝায় প্লাটিলেটস। প্লাটিলেটস দেখে তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে ছোট এবং হচ্ছে চ্যাপ্টা, ছোট এবং হচ্ছে চ্যাপ্টা, ওকে? প্লেটের মতো, প্লেটের মতো চ্যাপ্টা, ঠিক আছে? তাহলে প্লাটিলেটস কথাটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? প্লাটিলেটস বললে তুমি প্লেট বুঝতেছো, প্রথমে আছে প্লেট, প্লেট, ঠিক আছে? প্লেট বলতে এমনি বোঝাচ্ছে কি এরকম চ্যাপ্টা এবং ছোট, ছোট এবং চ্যাপ্টা জাতীয় রক্তকণিকা, ঠিক আছে? প্লাটিলেটস, প্লাটিলেটস, ওকে? এখন এরা তৈরি হয় কই থেকে? মেগাক্যারিওসাইট, মেগাক্যারিওসাইট, ওকে? এটা আমি একটু লিখি মেগাক্যারিওসাইট, তো খেয়াল করো। তাহলে এরা আসা হচ্ছে ধরো আমাদের বোন মেরু বা হচ্ছে অস্থিমজ্জা, বোন মেরু বা অস্থিমজ্জার ভিতরে, বোন মেরু বা হচ্ছে অস্থিমজ্জার ভিতরে, অস্থিমজ্জার ভিতরে তোমার এক ধরনের কোষ থাকে যেটাকে আমরা বলি হচ্ছে মেগাক্যারিওসাইট। দেখো মেগাক্যারিওসাইট, মেগা ক্যারিওসাইট, ঠিক আছে? মেগাক্যারিওসাইট একটা কোষ থাকে যেটা হচ্ছে মেগাক্যারিওসাইট, ঠিক আছে? মেগাক্যারিওসাইট, মেগা মানে হচ্ছে বড়, ঠিক আছে? মেগা মানে হচ্ছে বড়, মেগা কথাটার মানে হচ্ছে বড়, ক্যারিও কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিও কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস, এবং সাইট মানে কি? সাইট মানে হচ্ছে কোষ, সাইট মানে হচ্ছে কোষ, ঠিক আছে? সাইট মানে হচ্ছে কোষ। তাহলে মেগাক্যারিওসাইট কথাটার মানে কি? মেগাক্যারিওসাইট কথাটার মানে হচ্ছে বড় নিউক্লিয়াস যুক্ত কোষ, ঠিক আছে? বড় নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে এই অস্থিমজ্জা বা বোন মেরুর ভিতরে একটা কোষ থাকে, একটা কোষ থাকে যেটা বড় নিউক্লিয়াস থাকে, একটা কোষ থাকে যেটা কি থাকে? অনেক বড় একটা কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। তাহলে মেগাক্যারিওসাইট বলতে বোঝাচ্ছে হচ্ছে মেগা মানে কি? মেগা মানে হচ্ছে বড়, ঠিক আছে? মেগা মানে হচ্ছে বড়, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, সাইট মানে হচ্ছে কোষ, বড় নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে এই বড় নিউক্লিয়াস যুক্ত যে কোষটা আছে, বড় নিউক্লিয়াস যুক্ত যে কোষটা আছে এটাকে বলা হয় মেগাক্যারিওসাইট, এটা হচ্ছে মেগাক্যারিওসাইট, ওকে? তো মেইনলি তুমি মনে রাখবা এই মেগাক্যারিওসাইটটা, এই মেগাক্যারিওসাইটটা মানে হচ্ছে কি হয়? মানে হচ্ছে ভেঙে যায়, এই মেগাক্যারিওসাইটটা ভেঙে যায় বা হচ্ছে ফ্র্যাগমেন্ট হয়ে যায়। ফ্র্যাগমেন্ট হয়ে যাওয়া মানে কি? খণ্ড বিখণ্ডিত হয়ে যাওয়া, ফ্র্যাগমেন্ট হয়ে যায়। হ্যাঁ, ফ্র্যাগমেন্ট তুমি মনে রাখবা যে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট মানে কি? ছোট ছোট খণ্ড, ঠিক আছে? এই মেগাক্যারিওসাইটটা, এই বড় নিউক্লিয়াসযুক্ত কোষটা ভেঙে গিয়ে, ঠিক আছে? ভেঙে গিয়ে ছোট ছোট খণ্ড তৈরি করে, ঠিক আছে? ছোট ছোট খণ্ড তৈরি করে, যেমন এরকম ছোট ছোট খণ্ড, এরকম ছোট ছোট খণ্ড না বলে তুমি বলতে পারো যে রক্তকণিকা, মানে যেগুলোকে আমরা থ্রম্বোসাইট বা হচ্ছে অনুচক্রিকা বলবো বা প্লাটিলেটস বলবো। তো আমাদের বোন মেরু বা অস্থিমজ্জার ভিতরে একটা বড় কোষ থাকে যেটা হচ্ছে মেগাক্যারিওসাইট। মেগাক্যারিওসাইট, মেগাক্যারিওসাইট মানে কি? মেগা মানে হচ্ছে বড়, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, সাইট মানে হচ্ছে কোষ, বড় নিউক্লিয়াস যুক্ত কোষ। দেন এটার ফ্র্যাগমেন্ট হয়ে যায়, ঠিক আছে? এটা কি হয়ে যায়? ফ্র্যাগমেন্ট হয়ে যায় বা খণ্ডিত হয়ে যায়। খণ্ডিত হয়ে গিয়ে এরকম ছোট ছোট খণ্ড তৈরি করে, ছোট ছোট খণ্ড তৈরি করে, ঠিক আছে? এগুলো কি? এই ছোট ছোট খণ্ড, এগুলোকে আমরা পরবর্তীতে কি বলি? পরবর্তীতে বলি হচ্ছে এগুলো হচ্ছে আমার প্লাটিলেটস, ঠিক আছে? এটাকে বলি হচ্ছে পরবর্তীতে প্লাটিলেটস, এটাকে পরবর্তীতে বলি হচ্ছে প্লাটিলেটস, ঠিক আছে? এটাকে পরবর্তীতে প্লাটিলেটস বা হচ্ছে অনুচক্রিকা বলি, ঠিক আছে? অনুচক্রিকা বা হচ্ছে প্লাটিলেটস বলি। তাহলে আমাদের বোন মেরুর ভিতরে একটা বড় কোষ আছে যেটা হচ্ছে মেগাক্যারিওসাইট, বড় নিউক্লিয়াস যুক্ত কোষ। এটা যখন ফ্র্যাগমেন্ট হয়ে যায়, এটা যখন ছোট ছোট খণ্ড হয়ে যায়, ফ্র্যাগমেন্ট হয়ে যায়, তখন এই ছোট ছোট খণ্ড এগুলো হচ্ছে আমাদের কি? পরবর্তীতে প্লাটিলেটস হয়, পরবর্তীতে কি হয়? প্লাটিলেটস হয়, ওকে? তো এখানে আমরা দেখলাম যে অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট, ঠিক আছে? অস্থিমজ্জা কোন জায়গা থেকে তৈরি হয়? এটা মেগাক্যারিওসাইট, মেগাক্যারিওসাইট নামক বড় কোষ। মেগা কথাটার মানে কি? বড়, বড় কোষ থেকে, বড় কোষ থেকে কোষ ভগ্নাংশ। দেখো এখানে কথা বলছে যে কোষ ভগ্নাংশ বা সেল ফ্র্যাগমেন্টস, কোষ ভগ্নাংশ বা হচ্ছে সেল ফ্র্যাগমেন্টস। সেল ফ্র্যাগমেন্টস মানে কি? যে এটাকে যখন ভেঙে গেল, এটা যখন যখন ভেঙে গেল তখন হচ্ছে সেল ফ্র্যাগমেন্টস তৈরি হলো, কোষ ভগ্নাংশ তৈরি হলো। এটাকে বলা হয় অনুচক্রিকা বা হচ্ছে প্লাটিলেটস, ঠিক আছে? এবং এরা যখন তৈরি হয়, এরকম যখন ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড তৈরি হয় বড় কোষ থেকে, অনেক বড় কোষ ছিল তাই না? এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড তৈরি হয়ে তো এই কোষগুলো তৈরি হয়েছে। তো এদের কোনো নির্দিষ্ট আকার থাকে না,
এজন্য হয়ে যায় হচ্ছে অনিয়তাকার। এবং ঝিল্লি থাকে, মেমব্রেন থাকে, ঠিক আছে, ঝিল্লি থাকে বা হচ্ছে মেমব্রেন থাকে, এটা তুমি পড়বা। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানকার কিছু সংখ্যা, এগুলো তো আসলে বলার কিছু নাই, তোমাকে মুখস্থ করতে হবে। যেমন 1.5 লক্ষ থেকে প্রায় 4 লক্ষ অনুচক্রিকা থাকতে পারে, এটা একটু মনে রাখবা। যে প্রতি ঘন মিলিমিটার রক্তে, প্রতি ঘন মিলিমিটার মানে হচ্ছে কিউবিক মিলিমিটার, প্রতি ঘন মিলিমিটার বা হচ্ছে মিলিমিটার কিউব রক্তে, প্রতি ঘন মিলিমিটার রক্তে কতটুকু অনুচক্রিকা থাকে? 1.5 লক্ষ থেকে 4 লক্ষ, 1.5 লক্ষ থেকে 4 লক্ষ। আর প্রতিদিন প্রায় কতটুকু রক্ত অনুচক্রিকা তৈরি হয়? প্রায় 200 বিলিয়ন, ঠিক আছে, প্রায় 20,000 কোটি, প্রতিদিন প্রায় 20,000 কোটি অনুচক্রিকা তৈরি হয়। এই তথ্যটাও তোমাকে মুখস্থ করতে হবে যে প্রতিদিন কতটুকু রক্তকণিকা, রক্তকণিকা না অনুচক্রিকা, ঠিক আছে, অনুচক্রিকা, রক্তকণিকা না অনুচক্রিকা, অনুচক্রিকা বা হচ্ছে প্ল্যাটলেটস বা হচ্ছে থ্রম্বোসাইট কতটুকু তৈরি হয়? 200 বিলিয়ন বা 20,000 কোটি। এবং এদের জীবনকাল কত? 5 থেকে 9 দিন, জীবনকাল হচ্ছে 5 থেকে 9 দিন, ঠিক আছে। এবং এরা কোথায় মারা যায়? কিসের মাধ্যমে? যকৃত, প্লীহার, ম্যাক্রোফেজ, যকৃত, প্লীহার, ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি হয়, ঠিক আছে। এটা তোমাকে মনে রাখতে হবে যে যকৃত এবং প্লীহার, ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি হয়, ঠিক আছে, ধ্বংসপ্রাপ্তি হয়। এবং অনুচক্রিকার ঝিল্লিতে দেখো, অনুচক্রিকার ঝিল্লিতে কি থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে, এটা একটু মনে রাখবা যে অনুচক্রিকার ঝিল্লিতে কি থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে, ঠিক আছে। এবং এই ঝিল্লি থেকে কি নিঃসৃত হয়? ফসফোলিপিড। ফসফোলিপিড মানে কি? ফসফোলিপিড মানে কি? ফসফোলিপিড কথাটা দ্বারা কি বুঝতেছো তুমি? ফসফোলিপিড কথাটা দ্বারা বুঝতেছো যে এই জায়গায় লিপিড থাকে এবং এখানে ফসফেট গ্রুপ বা হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকে। ফসফো কথাটার মানে কি? ফসফো কথাটার মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড বা হচ্ছে ফসফেট গ্রুপ। তাহলে এমন এক ধরনের লিপিড যেখানে ফসফেট গ্রুপ বা ফসফরাসের যৌগ থাকবে। এবং এই ঝিল্লি থেকে, তাহলে অনুচক্রিকা, ধরো এটা যদি অনুচক্রিকা হয়, এর চারদিকে কি আছে? মেমব্রেন বা ঝিল্লি আছে। এর চারদিকে কি আছে? ঝিল্লি আছে, ঠিক আছে, ঝিল্লি আছে, ওকে। দেন এই ঝিল্লিতে কি থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে। গ্লাইকোপ্রোটিন কথাটার মানে কি? গ্লাইকো কথাটার মানে কি? গ্লাইকো কথাটা দ্বারা মেনলি বোঝা হচ্ছে তোমার শর্করা। গ্লাইকো কথাটা দ্বারা মেনলি বোঝাচ্ছে হচ্ছে, তুমি বলতে পারো গ্লাইকো, গ্লুকোজ বা হচ্ছে সুগার বা হচ্ছে শর্করা, শর্করা বোঝাচ্ছে। আর প্রোটিন তো প্রোটিনই। তাহলে গ্লাইকোপ্রোটিন হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যেখানে আমার শর্করা অংশও আছে, প্রোটিন অংশও আছে। শর্করা এবং হচ্ছে প্রোটিন, এই দুইটা অংশই আছে গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকো বলতে এখানে তুমি গ্লুকোজ বা হচ্ছে শর্করা, যে কোনো শর্করাকে বুঝতে পারো। আর প্রোটিন হচ্ছে প্রোটিন। এই দুইটা উপাদান, শর্করা আর প্রোটিন মিলে একটা রাসায়নিক উপাদান তৈরি হচ্ছে, যেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তো অনুচক্রিকার ঝিল্লিতে, এই অনুচক্রিকা বা থ্রম্বোসাইট, এটার ঝিল্লিতে তোমার কি আছে? গ্লাইকোপ্রোটিন আছে, ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন আছে। এবং এই ঝিল্লি থেকে কি নিঃসৃত হয়? এই ঝিল্লি থেকে কি আসে? ফসফোলিপিড আসে। এই ঝিল্লি থেকে কি আসে? ফসফোলিপিড আসে। তো অনুচক্রিকার ঝিল্লিতে তাহলে আমাদের কি থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে, ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন থাকে, ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন থাকে। তো অনুচক্রিকার ঝিল্লিতে গ্লাইকোপ্রোটিন থাকে এবং অনুচক্রিকার ঝিল্লি থেকে কি নিঃসৃত হয়? ফসফোলিপিড নিঃসৃত হয়। তাহলে অনুচক্রিকার ঝিল্লিতে আমি কি পাবো? এক ধরনের উপাদান পাবো যেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন জাতীয় উপাদান পাবো। এবং এখান থেকে কি আসবে? ফসফোলিপিড আসবে, ঠিক আছে, ফসফোলিপিড আসবে। এদের কাজটা কি? এদের কাজ, ঠিক আছে, এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে আমার স্টেপগুলো আছে, রক্ত জমাটের যে স্টেপগুলো আছে এগুলোকে ত্বরান্বিত করা, রক্ত জমাটের যে স্টেপগুলো আছে এগুলোকে ত্বরান্বিত করা। তাহলে অনুচক্রিকার ঝিল্লিতে যে গ্লাইকোপ্রোটিন গুলো আছে, এখানে একটা কথা বলছে যে এন্ডোথেলিয়ামে যুক্ত হয়। এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো, যখন আমি ওই যে রক্ততঞ্চনীয় বিষয়টা পড়াবো, মানে ব্লাড ক্লটিং এর বিষয়টা পড়াবো, তখন তুমি দেখতে পারবা যে এন্ডোথেলিয়াম তো গতদিন ক্লাসে দেখাচ্ছিলাম যে রক্ত নালীর ভিতরে যে লেয়ারটা থাকে, ভিতরে যে একটা লেয়ার থাকে যেটা হচ্ছে এন্ডোথেলিয়াম, ঠিক আছে, এন্ডোথেলিয়াম। তো এখানে যুক্ত হতে পারে হচ্ছে এই গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থটা, এই গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থটা যুক্ত হতে পারে, ঠিক আছে। গ্লাইকোপ্রোটিন, এখানে গ্লাইকো বলতে মেইনলি শর্করা বোঝাচ্ছে, আর প্রোটিন হচ্ছে প্রোটিন। শর্করা এবং প্রোটিন দুই জাতীয় পদার্থ মিলে তোমার গ্লাইকোপ্রোটিন তৈরি করছে। আচ্ছা, তাহলে প্লেটলেট প্লাগ, আমি একটু পরে তোমাকে প্লেটলেট প্লাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে রক্ত জমাট বাঁধার সময় এক ধরনের প্লাগ তৈরি হয়। প্লাগটা কি? মানে অনেক ধরনের প্লেটলেট, ঠিক আছে। ধরো তোমার একটা জায়গায় যখন হঠাৎ করে কেটে যায়, ধরো আমার হাতের একটা জায়গায় কেটে গেল, হ্যাঁ, আমার হাতের একটা জায়গায় হঠাৎ করে কেটে গেল, তো এই জায়গায় রক্ত জমাট বাঁধার জন্য অনেকগুলো ক্রিয়া বিক্রিয়া হয় এবং এখানে অনেকগুলো প্লেটলেট একসাথে চলে আসে, ঠিক আছে। ধরো আমার হাতের এই জায়গায় কেটে গেল, তো এখানে অনেকগুলা প্লেটলেট বা অনুচক্রিকা একসাথে আসবে। একসাথে আসার পর তারা কি তৈরি করবে? প্লেটলেট প্লাগ তৈরি করবে। একসাথে কি তৈরি করবে?
প্লাকলেট প্লাক তৈরি করবে, ঠিক আছে। এবং ক্লটিং ফ্যাক্টর জিনিসটা কি? ক্লটিং কথাটার মানে কি? ক্লটিং কথাটার মানে হচ্ছে রক্ত জমাট বাঁধা। ক্লটিং কথাটার মানে হচ্ছে তোমার জমাট বাঁধা, ঠিক আছে। ফ্যাক্টর, তাহলে ক্লটিং ফ্যাক্টর হচ্ছে এমন এক ধরনের উপাদান, ঠিক আছে। ক্লটিং ফ্যাক্টর হচ্ছে এমন এক ধরনের উপাদান যেগুলা রক্ত জমাট বাঁধতে হেল্প করে, ঠিক আছে। যেগুলো কি করে? রক্ত জমাট বাঁধতে হেল্প করে। তাহলে ক্লটিং ফ্যাক্টর হচ্ছে রক্তের এমন এক ধরনের উপাদান যেগুলো হচ্ছে মেইনলি প্রোটিনস, ঠিক আছে। ক্লটিং ফ্যাক্টর গুলো হচ্ছে মেইনলি এক ধরনের প্রোটিন, এক ধরনের আমিষ বা প্রোটিন জাতীয় পদার্থ যেগুলো রক্ত জমাট বাঁধতে হেল্প করবে, ঠিক আছে। যেগুলো রক্ত জমাট বাঁধতে হেল্প করবে, যেগুলো কি করবে? রক্ত জমাট বাঁধতে হেল্প করবে, যেগুলো রক্ত জমাট বাঁধতে হেল্প করবে, ঠিক আছে। রক্ত জমাট বাঁধতে হেল্প করবে। ওকে, তারপর আসো। ওকে, তো এরা এখানে বলতেছে যে অনুচক্রিকাও কিছুমাত্র ফ্যাগোসাইটোসিস করতে পারে। তারা এখানে বলতেছে যে অনুচক্রিকা বা হচ্ছে থ্রম্বোসাইটস এরাও অল্প পরিমাণে ফ্যাগোসাইটোসিস করে ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে রক্তবাহিকার এন্ডোথেলিয়াম তো তোমাকে আমি বলছি একদম ভিতরের দিকে লেয়ার ব্লাড ভেসেলের, ঠিক আছে। সেটা সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। এই এন্ডোথেলিয়ামের সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, ঠিক আছে, সুরক্ষার জন্য। তাহলে এন্ডোথেলিয়ামটা যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে রক্তনালীর প্রাচীরটা ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে নতুন করে তৈরি করার জন্য তারা কিছু ফ্যাক্টর বা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে। এটাকে বলা হয় গ্রোথ ফ্যাক্টর, বৃদ্ধির ফ্যাক্টর। মানে ক্ষতিগ্রস্ত জায়গাটা আবার ঠিক করে ফেলার জন্য তারা এক ধরনের ফ্যাক্টর তৈরি করে, যেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। ওকে, তারপর দেখো সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকার দ্রুত সংকোচনের উদ্বুদ্ধ করে। রক্তবাহিকার সংকোচন, এটাকে আমি গত ক্লাসে পড়াছিলাম বেসোকনস্ট্রিকশন। মনে করে দেখো, বেসেলটাকে কনস্ট্রিক্ট করে, ঠিক আছে। বেসেলটাকে কনস্ট্রিক্ট করে। তো এই অনুচক্রিকা, এই থ্রম্বোসাইট, তারা এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে যেটাকে বলা হয় সেরাটোনিন, ঠিক আছে। সেরাটোনিন, তাহলে তারা এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে যেটাকে বলা হয় হচ্ছে সেরাটোনিন। তাহলে সেরাটোনিনটা কি কাজ করে? বেসোকনস্ট্রিকশনের কাজ করে। গত ক্লাসে পড়েছিলাম যে তারা বেসোকনস্ট্রিকশনের কাজ করে। তার মানে হচ্ছে বেসেলটাকে সংকোচন বা রক্তনালীর সংকোচনে হেল্প করে, ঠিক আছে। রক্তনালীর সংকোচনে হেল্প করে, ঠিক আছে। আর স্বাভাবিকের থেকে বেশি রক্তনালীর ভিতরে, তুমি খেয়াল করো এই জায়গায়, যদি স্বাভাবিকের থেকে বেশি অনুচক্রিকা থাকে তাহলে কি হবে? আমি এখানে বললাম যে অনুচক্রিকা ক্লটিং ফ্যাক্টর বা হচ্ছে রক্ত জমাট বাঁধা এই প্রক্রিয়াতে হেল্প করে অনুচক্রিকা। তো আমার শরীরে যদি নর্মালের থেকে বেশি অনুচক্রিকা থাকে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে রক্ত কিন্তু জমাট বাঁধার যে টেন্ডেন্সি, জমাট বাঁধার যে প্রক্রিয়া বা জমাট বাঁধার যে তোমার ধরো, এরকম হইতে পারে যে নর্মালি স্বাভাবিক অবস্থায় তো রক্ত জমাট বাঁধতেছে না, বা যদি অনুচক্রিকা বেড়ে যায় তাহলে এই সম্ভাবনা বেড়ে যায় যে রক্ত যে কোনো টাইমে জমাট বাঁধতে পারে, ঠিক আছে। তাহলে অনুচক্রিকা যদি স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায় তাহলে রক্ত জমাট বাঁধতে পারে। এখন রক্ত জমাট বাঁধলে ওই জায়গায় যদি রক্ত যাবে না, রক্ত না গেলে তোমার কি হতে পারে? আস্তে আস্তে স্ট্রোক হতে পারে। তোমার ব্রেনে কি হতে পারে? ব্রেনে স্ট্রোক হতে পারে, ব্রেনে কোনো রক্তনালী বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। একটা রক্তনালী যদি একটা রক্তনালী তুমি চিন্তা করো, এটা রক্তনালী, এখানে হঠাৎ করে একটা ক্লট জমা হয়ে গেছে, একটা ক্লট জমা হয়ে গিয়ে রক্তটা যেতে পারতেছে না। তাহলে যদি এটা ব্রেনে হয় তাহলে ব্রেনের ভিতরে তোমার ধরো যে ব্রেনের যে কোষগুলো আছে, মস্তিষ্কের কোষগুলো আস্তে আস্তে মারা যাবে, অক্সিজেন না পায়, ব্লাড না পায়, তাহলে স্ট্রোক হতে পারে। হার্টের ক্ষেত্রে তোমার হার্ট অ্যাটাক হতে পারে, ঠিক আছে। হার্টের ভিতরে কি হতে পারে? হার্ট অ্যাটাক হতে পারে। ওকে, এখন একটা কথা বলছি যে রক্তকণিকাগুলোকে রক্তকোষ বলা হয় না কেন? এটা আমরা প্রথম দিন পড়াইছিলাম, তুমি একটু মনে করে দেখো। প্রথম দিন আমি তোমাদেরকে পড়াইছিলাম যে রক্তকণিকাগুলোকে রক্তকোষ কেন বলা হয় না। কারণ এখানে প্রয়োজনীয় কোষাঙ্গাণু থাকে না, যে এখানে নিউক্লিয়াস নাই, সেন্ট্রিওল নাই, মাইটোকন্ড্রিয়া নাই, গোলজি বডি নাই, এগুলা নাই, ঠিক আছে। শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এগুলোতে অনেক কোষীয় অঙ্গাণু কি থাকে? অনুপস্থিত থাকে, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস খেয়াল করো, নর্মাল একটা কোষ কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আমাদের দেহের যে কোনো কোষ, দেহকোষ যেগুলো আছে সেগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। জননকোষ যেগুলো আছে এগুলো কিন্তু মায়োসিস, জননকোষ যেগুলো আছে, ঠিক আছে। জননকোষ আমাদের দেহে যেগুলো আছে, শুক্রাণু আর ডিম্বাণু, এগুলো কিন্তু মায়োসিস প্রক্রিয়ায় তৈরি হয়েছে। আর আমাদের দেহকোষ এরা কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে পারে। তো এখন এদের কিন্তু মানে ওই বিভাজিত হয়ে নতুন রক্তকণিকা তৈরি করার সেই ক্ষমতা এরা কিন্তু নাই।
তারা বোন মেরো বা অস্থিমজ্জা থেকে তৈরি হচ্ছে এবং এরা পরবর্তীতে একটা কোষ থেকে দুইটা কোষ জায়গায় বিভাজিত হতে পারে মাইটোসিস প্রক্রিয়ায়, সেই সক্ষমতাটা তাদের মাঝখানে নাই। ঠিক আছে, এই জন্য এদেরকে রক্ত কোষ বলা হয় না, রক্তকণিকা বলা হয়। তাহলে তুমি এটা খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খ নাম্বারের জন্য অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে রক্তকণিকাগুলোকে রক্তকোষ রক্তকণিকাগুলোকে কেন রক্তকোষ বলা হয় না, কারণ এই জায়গায় নিউক্লিয়াস নাই, সেন্ট্রিওল নাই, মাইটোকন্ড্রিয়া নাই, ঠিক আছে, গোলজি বডি নাই, ঠিক আছে, এবং হচ্ছে যে এই যে এরা কি করে, এরা তোমার হচ্ছে বিভাজিত হইতে পারে না, এরা বিভাজিত হইতে পারে না, ঠিক আছে, এরা বিভাজিত হইতে পারে না, ঠিক আছে। এই জন্য এদেরকে কি বলা হয়, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে রক্ত কণিকা, এদেরকে রক্তকোষ নরমালি সাধারণত বলা হয় না। ওকে, এরপর দেখো এই জায়গায় আমরা এতক্ষণ যা বলছি ওই সেম জিনিসই, ঠিক আছে, সেম জিনিস রিপিট করছে। লোহিত রক্তকণিকা দেখো সেম জিনিসই রিপিট করছে, লোহিত রক্তকণিকা পুরুষে কতটুকু থাকে পড়াইছি, স্ত্রীতে কতটুকু থাকে পড়াইছি, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, ভ্রূণাবস্থায় যকৃত এবং হচ্ছে প্লীহা, ভ্রূণাবস্থায় যকৃত প্লীহা, এবং এখানে লিখে রাখো যে এখানে কুসুমথলীও হবে, ঠিক আছে, কুসুমথলীও হবে, কুসুমথলী, যকৃত, প্লীহা এবং জন্মের পর লাল অস্থিমজ্জা এটার দায়িত্ব নেয়। দেন আমি এগুলো পড়াইছি কি কি কাজ করে, আয়ুষ্কাল 120 দিন, বা এগুলো আমি তোমাদেরকে পড়াইছি, এটা তোমাকে পড়াইছি। দেন মনোসাইট, ঠিক আছে, মনোসাইট। তো এখান থেকে এদের সংখ্যাগুলা পড়তে পারলে খুবই ভালো, এদের সংখ্যাগুলা পড়তে পারলে খুবই ভালো, এবং আমি তোমাদেরকে বলবো এটা একটু পড়বা, যে তোমাদের টাইম আছে একটু পড়ে ফেলবা, ঠিক আছে, বারবার পড়লে জিনিসগুলো মনে থাকবে, ঠিক আছে। মনোসাইটের সংখ্যা কতটুকু, লিম্ফোসাইট কতগুলো থাকে, নিউট্রোফিল কতগুলো থাকে, ইউসিনোফিল কতগুলো থাকে, ঠিক আছে, একটু পড়বা। দেন এই বৈশিষ্ট্যের ভিতরে যে ব্যাচগুলো দেওয়া আছে এটা না পড়লে সমস্যা নাই, খুব একটা বেশি সমস্যা নাই, ব্যাচগুলো না পড়তে পারলে খুব বেশি সমস্যা নাই, বাট ব্যাচ পড়াটা খুবই ইজি। কেন দেখো, খেয়াল করো, প্রত্যেকটা জায়গায় 12 থেকে শুরু হয়েছে, ম্যাক্সিমাম কেসে 12 থেকে শুরু হয়েছে, ম্যাক্সিমাম কেসে এদের ব্যাচ শুরু হয়েছে হচ্ছে 12 মাইক্রোমিটার থেকে, ম্যাক্সিমাম কেসেই এদের ব্যাচ শুরু হয়েছে 12 মাইক্রোমিটার থেকে। আর আরবিসির ব্যাচ তো আমরা পড়ছি, আরবিসির ব্যাচ এবং স্থূলতা তো আমরা ক্লাসে মুখস্থ করে পড়ছি। আর বাকি যেগুলো আছে মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এদের বেশ ম্যাক্সিমাম 12 থেকে শুরু হয়েছে। এর ভিতরে দুইটার বেশ সেম। বেসোফিল খেয়াল করো, বেসোফিল হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার, বেসোফিল হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার, নিউট্রোফিলটাও কিন্তু 12 থেকে 15 মাইক্রোমিটার, ঠিক আছে, নিউট্রোফিলটা 12 থেকে 15 মাইক্রোমিটার, তাহলে তোমার মনে থাকবে। আর ইওসিনোফিলের ক্ষেত্রে তুমি 2 বাড়ায় দিবা, ইওসিনোফিলের ক্ষেত্রে 2 বাড়ায় দিবা, 12 থেকে 17 মাইক্রোমিটার, 2 বাড়ায় দিবা, 12 থেকে 17 মাইক্রোমিটার। আর মনোসাইটের ক্ষেত্রে তুমি আরো 3 বাড়ায় দিবা, 12 থেকে 20 মাইক্রোমিটার, ঠিক আছে, 12 থেকে 20 মাইক্রোমিটার। ওকে, তাহলে এখান থেকে আমাদের সংখ্যাগুলো অবশ্যই পড়তে হবে। লোহিত রক্তকণিকা প্রতি কিউবিক মিলিমিটারে কতটুকু থাকে, মনোসাইট কতটুকু থাকে, লিম্ফোসাইট কতটুকু থাকে, নিউট্রোফিল কতটুকু থাকে, ইওসিনোফিল কতটুকু থাকে, বেসোফিল কতটুকু থাকে, আর অনুচক্রিকা কতটুকু থাকে। তাহলে এই ছকটা আমাদের জন্য হচ্ছে একদম মানে খুবই গুরুত্বপূর্ণ, এই ছকটা থেকে পরীক্ষার প্রশ্ন থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমার সংখ্যাগুলো সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে, সংখ্যাগুলো একবার লেখে সুন্দর করে মুখস্থ করে ফেলবা। ওকে, এবং নিউক্লিয়াসটা কয়টা খন্ড থাকে, এক জায়গায় আমরা পড়ছি ইওসিনোফিলের 2 থেকে 5, আর এখানে পড়ছি 2 থেকে 7, তাহলে তুমি মনে রাখবো হচ্ছে 2 থেকে 7, এটা মনে রাখবো, যেহেতু 7টা খন্ড মাঝে মাঝে দেখা যায়, তাহলে 2 থেকে 7 এটা তুমি মনে রাখবা যে ইওসিনোফিল, ঠিক আছে, ইওসিনোফিল। নরমালি ইওসিনোফিলে আমরা দেখি হচ্ছে 2টা খন্ড, ঠিক আছে, নরমালি ইওসিনোফিলের আমরা 2টা খন্ড দেখতে পাই, বাট এখানে লেখছে হচ্ছে 2 থেকে 7টা খন্ড, ঠিক আছে, এখানে লেখছে হচ্ছে 2 থেকে 7টা খন্ড। তো এখানে তুমি কোনটা মনে রাখবা, ঠিক আছে, এখানে তুমি মনে রাখবা হচ্ছে যে 2 থেকে 7 মনে রাখবা। সাধারণত 2টা খন্ড থাকে, সাধারণত ইওসিনোফিলের নিউক্লিয়াসে 2টা খন্ডই থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খন্ডের সংখ্যাটা একটু বেশি হতে পারে। সো তুমি 2 থেকে 7 খন্ড মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, 2 থেকে 7টা খন্ড মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। দেন এদের আয়ুষ্কালটা খুব বেশি ইম্পর্টেন্ট না, খুবই কয়েকটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেমন আরবিসি লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে 120 দিন, এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। আরবিসি তোমাকে অবশ্যই পড়তে হবে। লিম্ফোসাইটটা পড়াইছি, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। এই দুইটা একটু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে। আর মনোসাইট আর নিউট্রোফিলটা কিন্তু সেম, মনোসাইট এবং নিউট্রোফিলের ক্ষেত্রে সেম, 2 থেকে 5 দিন। মনোসাইট এবং হচ্ছে নিউট্রোফিলের ক্ষেত্রে সেম, এটা হচ্ছে 2 থেকে 5 দিন। মনোসাইট এবং নিউট্রোফিলের সেম, এটা হচ্ছে 2 থেকে 5 দিন, ঠিক আছে। আর কাজ তো ভাই পড়তে হবে মাস্ট, যেমন মনোসাইট তোমাকে বলছি, মনোসাইট এবং হচ্ছে নিউট্রোফিল, এদের কাজ কি, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, জীবাণু ধ্বংস করা, মনোসাইট, নিউট্রোফিল। তারপর লিম্ফোসাইটের কথা কি বলছি, অ্যান্টিবডি তৈরি করে, বাইরে কোনো জীবাণু বা অ্যান্টিজেন যদি দেহের ভিতরে অ্যাটাক করে, সে কি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে, এটা মনে রাখবা।
যে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। ইওসিনোফিল, ওই যে ইকবাল দিয়ে মনে রাখতে বলছি, ইকবাল যে কৃমির লার্ভা ধ্বংস করবে, ইকবাল, একটাকে লিখে রাখলাম ইকবাল, ঠিক আছে। ইতে হচ্ছে ইওসিনোফিল, ইতে হচ্ছে ইওসিনোফিল, কত হচ্ছে কৃমির লার্ভা, ঠিক আছে। আর লতে তুমি মনে রাখবো হচ্ছে অ্যালার্জি, ঠিক আছে, অ্যালার্জি। ওকে, দেন বেসোফিল তোমাকে দুইটা কথা বলছি, বেসোফিল থেকে দুইটা জিনিস খরিত হয়। বেসোফিল থেকে খরিত হয় হচ্ছে হিস্টামিন এবং হ্যাপারিন। এটা তুমি কিভাবে মনে রাখবা? এটা তুমি মনে রাখবা, ধরো লেখলা যে বেটি হি হি করে হাসে, আমি এখানে লিখে দেই বেটি, বেটি, বেটি হি হি করে হাসে, বেটি হি হি করে হাসে, ঠিক আছে। বেটি মানে হচ্ছে, বেটি মানে কি? বেটি মানে হচ্ছে, বেটি মানে হচ্ছে মহিলা মানুষ, ঠিক আছে। বেটি বলতে মেনলি কি বোঝায়? বেটি বলতে মেনলি বোঝায় হচ্ছে মহিলা মানুষ, ঠিক আছে, মহিলা মানুষ। বেটি বলতে মেনলি বোঝায় হচ্ছে মহিলা মানুষ। তাহলে মহিলা মানুষ কি করে হাসে? মহিলা মানুষ হচ্ছে হি হি করে হাসে। তাহলে বেটি হি হি করে হাসে, তাহলে বেতে হচ্ছে বেসোফিল, বেতে হচ্ছে বেসোফিল, ঠিক আছে। হি হি, হি হি, একটা হিতে হচ্ছে হিস্টামিন, একটা হিতে হচ্ছে হ্যাপারিন, হ্যাপারিন এবং হচ্ছে হিস্টামিন, ঠিক আছে। হ্যাপারিন এবং হচ্ছে হিস্টামিন, হ্যাপারিন এবং হচ্ছে হিস্টামিন, মনে থাকবে। তাহলে বেটি হি হি করে হাসে, এটা কি মনে রাখবে তুমি? মনে রাখবে হচ্ছে হ্যাপারিন, হ্যাপারিন এবং হচ্ছে হিস্টামিন, ঠিক আছে। হ্যাপারিন এবং হচ্ছে হিস্টামিন। আর এদের ম্যাক্সিমাম তৈরি হচ্ছে কোন জায়গা থেকে? লাল অস্থিমজ্জ থেকে। দেখছো শ্বেতরক্তকণিকা বেশিরভাগ তৈরি হচ্ছে কোন জায়গা থেকে? লাল অস্থিমজ্জ থেকে, ঠিক আছে, লাল অস্থিমজ্জ থেকে। যেগুলো আমি দাগা দিচ্ছি এগুলো অবশ্যই পড়বা, ঠিক আছে। আর লিম্ফোসাইট আমি বলছি আলাদা করে, যে লসিকা গ্রন্থিতে থাকে, লসিকা গ্রন্থিতে থাকে, প্লীহাতে থাকে, ঠিক আছে। প্লীহা, লসিকা গ্রন্থি, লাল অস্থিমজ্জা, এই জায়গাগুলোতে থাকে। মনোসাইটে মনে রাখবা সেম, মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট এরা প্লীহা, লসিকা গ্রন্থি এবং হচ্ছে লাল অস্থিমজ্জা এই জায়গাগুলো থেকে থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে। ওকে, এরপর দেখো এখানে আমি তোমাদেরকে যা বলছি ওই সেম জিনিস আবার রিপিট করছে, যে 45 থেকে 50 লক্ষ থাকবে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা থাকবে 4 থেকে 11,000, অনুচক্রিকা থাকবে 1.5 থেকে 4 লক্ষ, 1.5 থেকে 4 লক্ষ, ঠিক আছে। প্রাথমিকভাবে নিউক্লিয়াস থাকলেও হিমোগ্লোবিন সঞ্চিত হওয়ার পর নিউক্লিয়াসটা বিনষ্ট হয়ে যায়, সবসময় তোমাকে বলছি। আর এই জায়গায় নিউক্লিয়াস থাকে এই টাইমে, আর অনুচক্রিকায় কখনোই কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। তো এগুলো তোমাদেরকে বারবার বলছি আমি, যেটা 120 দিন বাঁচে, এটা 100 থেকে 120 দিন বাঁচে, এটা মনে রাখবা, এই দিনটা মনে রাখবা। এটা 5 থেকে 9 দিন বাঁচে। দিয়ে বোতল চাকতির মতো প্রথম ক্লাসে বলছি, এটা গোলাকার বা অনিয়ত, এটা হচ্ছে অনিয়ত আকৃতির, বারবার বলছি। এটা হিমোগ্লোবিন থাকে দেখে অক্সিজেন পরিবহন করে। আর শ্বেত রক্তকণিকা হচ্ছে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, তার মানে সে রোগ প্রতিরোধ করবে, এবং এটা হচ্ছে সে রোগ বান্ধা, রক্ত যেমন বাড়তে হেল্প করবে। অনুচক্রিকা রক্ত যেমন বাড়তে হেল্প করবে। কি এটা এরকম হয়ে গেছে কেন? হ্যাঁ হ্যাঁ, এটা এমন হয়ে গেছে কেন? অনুচক্রিকা সে হচ্ছে কি করবে? সে হচ্ছে রক্ত যেমন বাড়তে হেল্প করবে। দেখো এটার অবস্থা কি। ওকে, এটা আমি ঠিক করতেছি। আমাকে বলো এই পর্যন্ত হয়েছে কিনা, এ পর্যন্ত ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো ক্লিয়ারলি। এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এ পর্যন্ত সবকিছু বুঝতে পারছো কিনা আমাকে একটু ক্লিয়ারলি বলো। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? যারা লাইভে আছে একটু কমেন্ট করে বলো যে এ পর্যন্ত ক্লিয়ার কিনা। এ পর্যন্ত সবকিছু ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো। সবকিছু পড়তে পারবে কিনা? না পড়তে পারলে আমি হচ্ছে আজকে তোমাদেরকে জুওলজি প্রবলেম বক্স দিয়ে দিব, সেখানে যদি কোনো সমস্যা থাকে তুমি আমাদেরকে জানাবা, যে জুওলজি প্রবলেম বক্স দিয়ে দিব, সেখানে তুমি জানাবা। এরপর আসলে চলে আসি আমরা রক্ত জমান বাঁধে। ওকে, অল ক্লিয়ার। ওকে ওকে, তো ইথিওপিয়ার নর্মালি 2টা খণ্ড থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2টার বেশি থাকতে পারে, এই জন্য 2 থেকে 7টা খণ্ডের কথা বলছে। ওকে, এবার আসলে রক্তনালীর রক্ত জমাট বাঁধার যে কাহিনীটা, এটা আমি তোমাদেরকে একটু বলি, এটা আমি তোমাকে একটু দেখাই যে এটা কাহিনী কি হয় আসলে।
এই স্লাইডগুলোতেও সেম জিনিসই আছে, এই জন্য এটা আমি দেখাচ্ছি না স্লাইডগুলো, ঠিক আছে। যেগুলো তোমার লাগবে আমি জাস্ট সেই স্লাইডগুলো দেখাবো। দেখো, রক্ত প্রবাহের সময় দেহ অভ্যন্তরে দেহের ভিতরে রক্ত যেমন বাঁধে না কেন, ঠিক আছে। তো রক্ত প্রবাহের সময় দেহ অভ্যন্তরে রক্ত যেমন বাঁধে না কেন, প্রথম কথা হচ্ছে যে হ্যাপারিন থাকে, প্রথম কথা হচ্ছে হ্যাপারিনের উপস্থিতি। তার মানে হচ্ছে রক্তের ভিতরে তোমার কি থাকতেছে, হ্যাপারিন থাকছে। আমি তোমাকে একটু আগে দেখাইছি যে হ্যাপারিন হচ্ছে একটা মিউকোপলিস্যাকারাইড, তাই না। হ্যাপারিন হচ্ছে একটা মিউকোপলিস্যাকারাইড, এবং এই মিউকোপলিস্যাকারাইড থাকার কারণে, হ্যাপারিন হচ্ছে একটা মিউকোপলিস্যাকারাইড, এবং এই মিউকোপলিস্যাকারাইড থাকার কারণে রক্ত জমাট বাঁধে না। তার মানে একটা রক্তনালী, যখন রক্ত যায় এটার ভিতর দিয়ে, তখন হ্যাপারিন থাকার কারণে রক্ত জমাট বাঁধে না। দেন রক্তের দ্রুতগতির প্রবাহ, রক্তের দ্রুতগতির প্রবাহ মানে রক্তটা খুবই স্পিডে যায়। তুমি চিন্তা করো, এক জায়গায় তুমি যদি হঠাৎ খুব স্পিডে যাওয়া আসা করো, তাহলে কিন্তু তুমি সেখানে বাঁচবা না। তার মানে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি যাচ্ছ, রক্ত এরকম খুবই তাড়াতাড়ি যায়, যখন খুব তাড়াতাড়ি যায় তখন তার জমাট বাঁধার টেন্ডেন্সিটা সে প্রকাশ করে না, তার মানে সে জমাট বাঁধে না। ওকে, এরপর দেখো রক্তনালীর অভ্যন্তরে পাত্রের মসৃণতা জিনিসটা কি, যে এটা হচ্ছে রক্তনালী, এর ভিতর দিয়ে রক্ত যাচ্ছে, এই জায়গায় ভিতরের দিকে এন্ডোথেলিয়াম, যেটা আমরা বলছিলাম যেখানে এন্ডোথেলিয়াম থাকে, এই জায়গাটা ভিতরের দিকে, এই জায়গাটা খুবই মসৃণ, ঠিক আছে। এই জায়গাটা খুবই মসৃণ হওয়াতে কি হয়, খুবই মসৃণ হওয়াতে তোমার রক্ত স্বাভাবিক অবস্থাতে তোমার হচ্ছে জমাট বাঁধতে চায় না, ঠিক আছে, জমাট বাঁধতে চায় না। এরপর দেখো দুইটা কথা বলছে, একটা প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর, একটা হচ্ছে এন্টি কোয়াগুল্যান্ট ফ্যাক্টর। দেখো একটু লিখি আমি এটা, প্রোকোয়াগুল্যান্ট এবং আরেকটা কথা লিখছে হচ্ছে এন্টিকোয়াগুল্যান্ট, প্রোকোয়াগুল্যান্ট এবং হচ্ছে এন্টিকোয়াগুল্যান্ট। ওকে, তো প্রোকোয়াগুল্যান্ট মানে কি, কিছু কিছু রাসায়নিক উপাদান থাকে যেগুলো হচ্ছে যে কোয়াগুলেশনে হেল্প করে, ঠিক আছে। কোয়াগুল্যান্ট কথাটা দ্বারা মিললে এখানে বোঝাচ্ছে হচ্ছে কোয়াগুলেশন বা হচ্ছে জমাট বাঁধা। কোয়াগুল্যান্ট দ্বারা মিললে বোঝাচ্ছে হচ্ছে কোয়াগুলেশন বা হচ্ছে জমাট বাঁধা। কোয়াগুল্যান্ট দ্বারা মিললে বোঝাচ্ছে হচ্ছে জমাট বাঁধা, ঠিক আছে, জমাট বাঁধা। তো কিছু কিছু উপাদান থাকে যেগুলো হচ্ছে জমাট বাঁধতে অবশ্যই হেল্প করে, এদেরকে বলা হয় প্রোকোয়াগুল্যান্ট, ঠিক আছে। প্রোকোয়াগুল্যান্ট মানে এরা চায় যে তুমি জমাট বাঁধো। এরপর দেখো এন্টিকোয়াগুল্যান্ট, এন্টি কথাটার মানে কি, এন্টি কথাটার মানে হচ্ছে এটা বিপরীত কাজ করে। কোয়াগুল্যান্ট আসছে হচ্ছে কোয়াগুলেশন থেকে, মানে জমাট বাঁধা। তাহলে কিছু কিছু উপাদান আছে রক্তে, কিছু কিছু উপাদান আছে যেগুলো হচ্ছে জমাট বাঁধতে তোমাকে হেল্প করবে, বলবে যে তুমি জমাট বাঁধো, সে সবসময় চাবে যে তুমি জমাট বাঁধো, এরা হচ্ছে প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর। তাহলে কিছু কিছু ফ্যাক্টর আছে যারা সবসময় জমাট বাঁধাতে চায়, সবসময় চায় যে তুমি জমাট বাঁধো, রক্ত জমাট বাঁধুক, এরা হচ্ছে প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর। আর এন্টি কোয়াগুল্যান্ট মানে হচ্ছে তারা কোয়াগুলেশনে এন্টি কাজ করে, মানে তারা চায় না যে জমাট বাঁধুক, এন্টি কোয়াগুলেশন ফ্যাক্টর। ওকে, তো এই দুইটা উপাদানের একটা ভারসাম্য থাকে। নর্মালি তুমি খেয়াল করো, নর্মালি স্বাভাবিক অবস্থাতে আমাদের রক্ত জমাট বাঁধতেছে না, তাহলে স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বাঁধতেছে না, তার মানে কি, তার মানে হচ্ছে এন্টিকোয়াগুল্যান্ট ফ্যাক্টর যেটা আছে তারা খুব বেশি অ্যাক্টিভ, মানে তারা প্রকট, তারা খুবই অ্যাক্টিভ, তারা কোনো মতেই প্রোকোয়াগুল্যান্টকে সুযোগ দিচ্ছে না। প্রোকোয়াগুল্যান্ট বারবার চাচ্ছে যে জমাট বাঁধায়, কিন্তু এন্টিকোয়াগুল্যান্ট বলে যে না, আমি এখানে বস, আমি বলছি জমাট বাঁধা যাবে না। ওকে, তো এই দুইটা উপাদান প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর এবং এন্টিকোয়াগুল্যান্ট ফ্যাক্টর, এই দুইটা উপাদানের ভিতরে স্বাভাবিক অবস্থায় এন্টিকোয়াগুল্যান্টের ক্ষমতাটা বেশি থাকে, মানে এটা প্রকট থাকে, ঠিক আছে, এটা প্রকট থাকে, এই জন্য রক্ত জমাট বাঁধে না, ঠিক আছে। আর সক্রিয় যে প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর গুলো আছে, এগুলো যকৃত কর্তৃক সর্বদা অপসারিত হয়। যকৃত সর্বদাই সবসময় চেষ্টা করে যে এন্টিকোয়াগুল্যান্ট মানে যে জমাট যাতে না বাঁধে সেগুলাকে রাখতে, এবং প্রোকোয়াগুল্যান্ট যেগুলো আছে, যেগুলা জমাট বাঁধতে অবশ্যই সবসময় বেশি অবদান রাখে, সেগুলোকে সরাই ফেলতে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের খ নম্বরের প্রশ্ন, যে অনুধাবনমূলক একটা প্রশ্ন আসতে পারে যে রক্ত প্রবাহের সময় দেহ অভ্যন্তরে রক্ত জমাট কেন বাঁধে না। তাহলে তুমি কি কি পয়েন্ট লিখবা এখানে। যে প্রথম কথা হচ্ছে যে এখানে হ্যাপারিন থাকে, আমি তোমাকে একটু আগে দেখাইছি, হ্যাপারিন হচ্ছে একটা মিউকোপলিস্যাকারাইড, তার মানে মিউকাস যেমন পিচ্ছিল, এরকম একটা পিচ্ছিল পদার্থ, এবং এখানে অনেকগুলা স্যাকারাইড বা হচ্ছে সুগার ইউনিট থাকবে। আর রক্তের দ্রুতগতির প্রবাহ হলে এখানে জমাট বাঁধার টেন্ডেন্সিটা তোমার থাকবে না। ওকে, তারপর হচ্ছে রক্তনালীর অভ্যন্তরে পাত্রের মসৃণতা,
মানে এন্ডোথেলিয়াম লেয়ার যেটা থাকে সেই জায়গায় ওই লেয়ারটা খুবই মসৃণ থাকে, এজন্য সহজেই জমাট বাঁধার যে টেন্ডেন্সি এটা তারা শো করে না। আর তারপরে তুমি যদি টাইম পাও সেক্ষেত্রে তুমি বলতে পারো যে অ্যান্টিকোয়াগুল্যান্ট যে ফ্যাক্টরগুলো আছে, অ্যান্টিকোয়াগুল্যান্ট মানে কোয়াগুলেশনের অ্যান্টি কাজ করে, সে হচ্ছে প্রকট। আর প্রোকোয়াগুল্যান্ট যেটা হচ্ছে কোয়াগুলেশনে হেল্প করে, তারা হচ্ছে প্রচ্ছন্ন, মানে তাদের পাওয়ার কম। ঠিক আছে, ঠিক এই কারণে তারা কি করে না, জমাট বাঁধে না। ঠিক এই কারণে তারা কি করে না, রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না। ওকে, তাহলে ক্লিয়ার কিনা এটা? ওকে ওকে, এই যে এখানে লিখছে যে হ্যাপারিন নামক মিউকোপলিস্যাকারাইড থাকে এই জায়গায়। ঠিক আছে, হ্যাপারিন নামক মিউকোপলিস্যাকারাইড থাকে। হ্যাপারিন নামক কি থাকে, হ্যাপারিন নামক একটা মিউকোপলিস্যাকারাইড থাকে। হ্যাপারিন নামক মিউকোপলিস্যাকারাইড থাকে। ঠিক আছে, বুঝছো কিনা সবাই? এটা বুঝছো কিনা, রক্তনালীর অভ্যন্তরে রক্ত কেন জমাট বাঁধে না, বুঝছো কিনা? ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে হ্যাপারিন তো বললাম। আর রক্তে যে ক্লটিং ফ্যাক্টর থাকে কয় ধরনের, 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে রক্তে। 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে রক্তে, 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে। এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম চারটা। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম চারটা, 1 2 3 4। এই চারটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, 1 নাম্বার হচ্ছে ফাইব্রিনোজেন, 2 নাম্বার প্রথ্রম্বিন, দেখো নামগুলো পড়তে হবে। 3 নাম্বার থ্রম্বোপ্লাস্টিন, 4 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এটা তুমি কিভাবে মনে রাখবা, এটা তুমি মনে রাখবা একটা ছন্দ দিয়ে, যে ফুল পরে টুপ করে, একটু লিখে ফেলো এটা, ফুল পরে প্রথম চারটা, ফুল পরে টুপ করে। তো আমাদের মেইনলি ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 13টা। হ্যাঁ, আমাদের মেইনলি ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 13টা। আমাদের মেইনলি ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 13টা। এর ভিতরে প্রথম যে চারটা আছে, প্রথম চারটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ফুল পরে টুপ করে, ফুলতে কি বোঝাচ্ছে, ফুলতে হচ্ছে ফাইব্রিনোজেন। ফুলতে কি, ফুলতে হচ্ছে ফাইব্রিনোজেন। ঠিক আছে, আর পরেতে হচ্ছে প্রথ্রম্বিন। পরেতে হচ্ছে কি, পরেতে হচ্ছে প্রথ্রম্বিন। আর টিতে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। ঠিক আছে, থ্রম্বোপ্লাস্টিন, THROM, থ্রম্বোপ্লাস্টিন। ঠিক আছে, থ্রম্বোপ্লাস্টিন, TIN, থ্রম্বোপ্লাস্টিন। ঠিক আছে, আর করেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। করেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, করেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ফুল পরে টুপ করে। ঠিক আছে, ফুল পরে টুপ করে, ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এবং হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, ক্যালসিয়াম আয়ন। ওকে ওকে, আর এরপরে যে ফ্যাক্টর গুলো আছে, মোট 13টা ফ্যাক্টর। মোট 13টা ফ্যাক্টর হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। মোট 13টা ফ্যাক্টর আছে, 13টা ফ্যাক্টর আমাদের একটু মনে রাখতে হবে। এরপরে যে ফ্যাক্টর গুলো আছে, ধরো ফ্যাক্টর 5, ফ্যাক্টর 6, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, 10, 11, 12, 13। খেয়াল করো এটা তুমি কিভাবে মনে রাখতে পারো আর কি আসলে। তাহলে প্রথম চারটা তো আমরা মনে রাখলাম, যে এটা হচ্ছে ফুল পরে টুপ করে। ফুল পরে টুপ করে, এটা দিয়ে আমরা প্রথম চারটা মনে রাখছি। আর ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9, এই দুইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন? এই দুইটা ফ্যাক্টর 8 এবং হচ্ছে ফ্যাক্টর 9, এই দুইটা আমার মেইনলি হিমোফিলিয়া যে রোগগুলা হয়, সেই রোগগুলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমোফিলিয়াতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ফ্যাক্টর 8 এবং হচ্ছে ফ্যাক্টর 9। ঠিক আছে, ফ্যাক্টর 9। তো এখন ফ্যাক্টর 8, এটার নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 8। তো আমাদের রক্তে যদি কোনো কারণে ফ্যাক্টর 8 এর অভাব থাকে, আমাদের রক্তে কোনো কারণে, ঠিক আছে, তাহলে আমাদের এক ধরনের হিমোফিলিয়া হয়, এটাকে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া। একটু লিখে রাখো, ফ্যাক্টর 8 এর অভাব থাকলে আমাদের রক্তে কি হয়, ক্লাসিক হিমোফিলিয়া। কি হয়, ক্লাসিক হিমোফিলিয়া। আমাদের রক্তে যদি এটার অভাব থাকে তাহলে হয় হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া। হিমোফিলিয়া বানানটা কি, HA। ঠিক আছে, হিমোফিলিয়া বানানটা একটু ঠিক করে লেখো, ক্লাসিক হিমোফিলিয়া। তাহলে হবে ক্লাসিক হিমোফিলিয়া, ক্লাসিক হিমোফিলিয়া অথবা হিমোফিলিয়া A।
ঠিক আছে, ক্লাসিক হিমোফিলিয়া বা হচ্ছে হিমোফিলিয়া এ, খাতা একটু লিখে রাখো, হিমোফিলিয়া এ। ঠিক আছে, হিমোফিলিয়া যদি ফ্যাক্টর 8 এর অভাব থাকে, ফ্যাক্টর 8 এর অভাব থাকে তাহলে এটা হবে। আর ফ্যাক্টর বি এর অভাব থাকে মানে হচ্ছে যে 9 নাম্বার ফ্যাক্টরের অভাব থাকলে যে রোগটা হবে, 9 নাম্বার ফ্যাক্টরটার নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর। ঠিক আছে, ক্রিসমাস ফ্যাক্টর, ঠিক আছে, ক্রিসমাস ফ্যাক্টর। তো এটার অভাব হলে যেটা হবে, ঠিক আছে, এটার অভাব হলে যে রোগটা হবে সেটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে, ক্রিসমাস ডিজিজ, এটা হচ্ছে ক্রিসমাস, এটার নাম থেকে মানে এটার যে তোমার ক্লটিং ফ্যাক্টর সেই অনুযায়ী আসতেছে ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর। ঠিক আছে, ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে, যে রোগটা হবে, যে ডিজিজটা হবে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে, ক্রিসমাস ডিজিজ, ক্রিসমাস ডিজিজ, ক্রিসমাস ডিজিজ বা এটাকে বলা হয় হিমোফিলিয়া বি। ঠিক আছে, হিমোফিলিয়া বি বা এটাকে আমরা রাখবো হচ্ছে হিমোফিলিয়া বি। ঠিক আছে, এটাকে আমরা কি নামে রাখবো, হিমোফিলিয়া বি বা হচ্ছে ক্রিসমাস ডিজিজ, হিমোফিলিয়া বি বা হচ্ছে ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে, ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে, যে রোগটা হবে, যে ডিজিজটা হবে। হ্যাঁ, ওকে, তাহলে ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8 এর অভাব হলে আমরা আমাদের যে রোগটা হবে এটা হচ্ছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ বা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া, ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। আর ফ্যাক্টর 9 এর অভাব থাকলে আমাদের যে রোগটা হবে সেটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ বা হচ্ছে হিমোফিলিয়া বি। ঠিক আছে, হিমোফিলিয়া বি। ওকে, এরপর দেখো, এরপর দেখো এখানে ফ্যাক্টর 4, ফ্যাক্টর 4 আর প্রথম চারটা ফুল পরে টুপ করে, সবাই আমার সাথে বলো, মুখস্থ হয়ে যাবে, ফুল পরে টুপ করে। এই চারটা আমাদের মেইনলি মনে রাখতে হবে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এবং হচ্ছে ক্যালসিয়াম। এটা আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি মনে রাখতে হবে। ওকে, আর ফ্যাক্টর 5, ঠিক আছে, ফ্যাক্টর 5টা হচ্ছে কি লেভেল ফ্যাক্টর, ফ্যাক্টর 5টা হচ্ছে লেভেল ফ্যাক্টর বা প্রো এক্সিলারিন। ঠিক আছে, লেভেল ফ্যাক্টর বা হচ্ছে প্রো এক্সিলারিন, মনে থাকবে। মানে এটা, এই দেখো ক্লোটিং ফ্যাক্টরগুলো মেইন কাজ কি আসলে, ক্লোটিং বা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাতে হেল্প করা। ঠিক আছে, দেন এই ফ্যাক্টর 5 যেটা আছে, ফ্যাক্টর 5 যেটা আছে এটা হচ্ছে লেভেল ফ্যাক্টর বা প্রো এক্সিলারিন, প্রো এক্সিলারিন। ঠিক আছে, এখন খেয়াল করো এই জায়গায় লেভেল ফ্যাক্টর মানে কি, লেভেল কথাটার মানে কি, লেভেল কথাটার মানে হচ্ছে এটা স্থায়ী না, মানে অস্থায়ী। লেভেল কথাটার মানে হচ্ছে এটা অস্থায়ী, মানে যে কোনো টাইমে এটা ভেঙে যেতে পারে। ঠিক আছে, লেভেল ফ্যাক্টর কথাটার মানে কি, যে লেভেল কথাটার মানে কি, যে এটা অস্থায়ী, যে কোনো টাইমে ভেঙে যেতে পারে। তো এই ফ্যাক্টর 5 যেটা আছে, দেখো এর নামে প্রো আছে। প্রো মানে কি, এটা বলতে পারো যে মোটামুটি এমন একটা ফ্যাক্টর যেটা নরমালি ভেঙে যাবে। ঠিক আছে, প্রো আছে। মেইনলি আমরা যখন এনজাইমের ক্ষেত্রে প্রো দেখলাম, কোন একটা এনজাইমের আগে যখন আমরা প্রো দেখতাম তখন আমরা বলতাম যে হ্যাঁ এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটা পরবর্তীতে অ্যাক্টিভ করতে হবে, কোনো একটা উপাদান দিয়ে অ্যাক্টিভ করতে হবে। নরমালি এনজাইমের ক্ষেত্রে আমরা যেটা পড়ছি। ঠিক আছে, বা লাস্টে যদি আমরা জেন দেখি, প্রথমে যদি প্রো দেখি এনজাইমের আগে বা জেন দেখি, আমরা বলি যে এটা ইনঅ্যাক্টিভ, অন্য যে কোনো উপাদান দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এখানে খেয়াল করো এই জায়গার ভিতরে এই প্রো এক্সিলারিনটা, প্রো এক্সিলারিনটা যখন মানে তোমার হচ্ছে যে প্রো এক্সিলারিনটা যেটা হচ্ছে লেভেল ফ্যাক্টর, তার মানে এটা সহজে ভেঙে যাবে। ঠিক আছে, সহজে সহজে ভেঙে যাবে। ঠিক আছে, সহজে ভেঙে যাবে। তো এখন খেয়াল করো ফ্যাক্টর 6 যেটা আছে, ফ্যাক্টর 6 যেটা আছে, ঠিক আছে, ফ্যাক্টর 6 যেটা আছে এইটাকে, এটাকে মেইনলি এক্সিলারিন বলা হয় বা এক্সিলারিন বা হচ্ছে ফ্যাক্টর 5 যেটা আছে এটা অ্যাক্টিভেটেড ফর্ম। অ্যাক্টিভেটেড ফর্ম মানে কি, যে এই ফ্যাক্টর 5 যেটা লেভেল ফ্যাক্টর বা হচ্ছে প্রো এক্সিলারিন, ঠিক আছে, লেভেল ফ্যাক্টর বা প্রো এক্সিলারিন, ঠিক আছে, এই ফ্যাক্টর 5 যেটা আছে, এই 5 যেটা আছে এটা যখন অ্যাক্টিভেটেড হবে, এটা যখন সক্রিয় হবে, মানে রক্ত জমাট বাঁধার সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, তখন এই ফ্যাক্টর 5টা কিসে কনভার্ট হয়ে যায়, ফ্যাক্টর 6 এ কনভার্ট হয়ে যায়। ফ্যাক্টর 5টা কিসে কনভার্ট হয়ে যায়, ফ্যাক্টর 6 এ কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, ফ্যাক্টর 6 এ কনভার্ট হয়ে যায়। তাহলে ফ্যাক্টর 5টা কি লেভেল ফ্যাক্টর বা প্রো এক্সিলারিন, আর ফ্যাক্টর 6টা কি, এটা হচ্ছে এক্সিলারিন। এজন্য বলা হয় এটা প্রকল্পিত। প্রকল্পিত মানে এটা আসলে ফ্যাক্টর 6 নামে আলাদা করে কোনো ক্লটিং ফ্যাক্টর দেহে নাই, ফ্যাক্টর 6 নামে আলাদা করে কোনো ক্লটিং ফ্যাক্টর দেহে নাই। এটা মূলত হচ্ছে ফ্যাক্টর 5টা যখন অ্যাক্টিভেট হয়, ফ্যাক্টর 5টা যখন অ্যাক্টিভেট হয় বা হচ্ছে তোমার সক্রিয় হয়, তখন তখন ফ্যাক্টর 5টা হচ্ছে প্রো এক্সিলারিন। এই প্রো এক্সিলারিনটা যখন অ্যাক্টিভেট বা সক্রিয় হয় তখন হয়ে যায় এক্সিলারিন। এই এক্সিলারিনটাকে আমরা বলা হয় হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর 6।
ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টর 6। ওকে, আর ফ্যাক্টর 7টা কি? স্টেবল ফ্যাক্টর বা প্রো কনভার্টিং। এটা মনে রাখো, ফ্যাক্টর 7টা হচ্ছে স্টেবল ফ্যাক্টর বা হচ্ছে প্রো কনভার্টিং, স্টেবল ফ্যাক্টর বা হচ্ছে প্রো কনভার্টিং। ঠিক আছে, এটা এই ছকটা পড়াই ছেড়ে দিব আজকে। ঠিক আছে, এরপর দেখো ফ্যাক্টর 11। ঠিক আছে, ফ্যাক্টর 11 হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টি। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, পড়তে পারলে মোটামুটি পড়তে পারলে ভালো, বাট মনে না রাখলেও সমস্যা নাই। কিন্তু যেগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কয়েকটা, যেমন প্রথম 4টা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, আর ফ্যাক্টর 8 আর 9 এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর বাকি যে ফ্যাক্টরগুলো আছে এগুলো তুমি মনে রাখতে পারলে ভালো, বাট যদি তোমার একদম খুব কষ্ট হয়ে যায় তাহলে সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই বাকি যেগুলো আছে ফ্যাক্টর 11, ফ্যাক্টর 12 এবং ফ্যাক্টর 13 এগুলো একটু ভালো মতো পড়বা। আমি চাইবো যে তুমি সবাই মনে রাখো এগুলা। যে 6টা আমি তোমাদেরকে বলছি, যে প্রথম 4টা ফুল পরে টুপ করে, আর ফ্যাক্টর 8 আর 9 এইটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এরপর যে বাকি যেগুলো আছে এগুলো তুমি চেষ্টা করবে মনে রাখতে, অবশ্যই চেষ্টা করবে মনে রাখতে। ঠিক আছে, বাট ইনকেস যদি মনে রাখতে না পারো, মন খারাপ করার দরকার নাই। আর ফ্যাক্টর 10টা কি? ফ্যাক্টর 10টা হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর। ফ্যাক্টর 10টা কি? ফ্যাক্টর 10টা হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর।